Co-sponsored by ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। কেশ কিং, ইন্ডিয়া's #1 হেয়ার ফল এক্সপার্ট। খাই নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস চক্রবর্তী আপনাদের সঙ্গে রয়েছি আপনার অনুষ্ঠান হাল্লা বলে। সমাজের সামনে থেকে আবছা ধোঁয়াশাটাকে সরিয়ে ফেলা আমাদের কাজ, এটাই আমাদের দায়িত্ব। আর আমরা কর্তব্যে সম্পূর্ণভাবে অবিচল। এই কারণের জন্য আজকে অচলায়তন নামক এই হাল্লা বল অনুষ্ঠান আপনাদের সামনে করছি। সঙ্গে আমাদের গেস্টরা রয়েছেন অন্য দিনের মতো। বিষয়টা একটু আভাস দিয়ে রাখি আপনাদেরকে, যারা এখন টিভির সামনে বসে অনুষ্ঠান দেখছেন তাদের সুবিধা হবে, তারা রিলেট করতে পারবেন। কয়েকদিন আগে থেকেই বাংলাদেশে একজন ডিরেক্টর, টালিগঞ্জের একজন ডিরেক্টর, তার ছবি করা নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। সেই ভদ্রলোক পরিষ্কার বলছেন যে আমার সমস্ত রকম অনুমতি নেওয়া ছিল, পারমিশন নেওয়া ছিল, ফেডারেশনের কাছে চিঠি দিয়ে সেটা জানানো হয়। কিন্তু তৎসত্ত্বেও ফেডারেশন তারা একটি সিদ্ধান্ত নেয় যে সেখানে যারা টেকনিশিয়ান রয়েছেন তারা টালিগঞ্জে কাজ করবেন না ডিরেক্টরদের সঙ্গে বা প্রডিউসারদের সঙ্গে যারা গিল্ডের কথা মানছে না। এবং খুব অদ্ভুতভাবে আমরা দেখলাম, অদ্ভুত আমি কেন শব্দটা ব্যবহার করলাম, দীপক অধিকারী একজন সাংসদ, তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যাকে কলকাতা চলচ্চিত্র উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে একাধিক সময় দেখতে পাওয়া যায়, এবং একাধিক অভিনেতা। আমি রুদ্রনীল ঘোষ যদি বলতেন, আমার ক্ষেত্রে সেই জায়গাটা মনে হতো যে খানিকটা হয়তো রাজনীতি করছেন রুদ্রনীল, কারণ অভিনয়ের সঙ্গে সঙ্গে রুদ্রনীলের একটা রাজনীতির পরিচয় রয়েছে। রাজ চক্রবর্তী, তিনি একজন বিধায়ক, তিনি অর্থাৎ পরিচালক এবং প্রযোজকদের একাংশ তারা খোলা পরিষ্কার ওপেন ক্যামেরার সামনে তারা টালিগঞ্জের একছত্রবাদ একজন নেতার কথা উল্লেখ করতে চাইলেন এবং বলতে চাইলেন যে জোর করে তাদের দিয়ে কাজ করানো হয়। হয়তো সারাদিন শুটিং করানো দরকার নেই, কিন্তু তবুও কলাকুশলী যারা রয়েছেন, প্রডিউসার এবং ডিরেক্টরকে বাধ্য করা হয় যে তারা যেন ফুল ডে তাদেরকে পেমেন্ট করে। অর্থাৎ এই কথাগুলো যদি আমি মূল সারাংশ বার করবার চেষ্টা করি, তাহলে একটা অদৃশ্য ছড়ি ঘোরানোর কেউ একজন রয়েছেন টালিগঞ্জে, যেটা কিন্তু এই অভিনেতাদের মুখ থেকে, অভিনেতা প্রথিতযশা বাংলা টলিউড যাদেরকে ছোট পর্দায় বড় পর্দায় দীর্ঘদিন ধরে দেখছেন, অত্যন্ত পরিচিত মুখ তারা। এবং খুব অদ্ভুতভাবে এই যে সমষ্টিবদ্ধ অভিনেতা অভিনেত্রীরা যারা যখন ক্যামেরার সামনে বলছেন, তখন গৌতম ঘোষের মতো পুরনো ডিরেক্টর একাধিক সময় প্রশাসনিক সভায় মমতা ব্যানার্জিকে গৌতম দা বলে সম্বোধন করতে দেখা গেছে। তিনিও তাদের মধ্যে ওই সমষ্টির মধ্যে থেকে বলার চেষ্টা করলেন যে টলিউড ভালো নেই, জোর করা হচ্ছে কোথাও কোথাও প্রডিউসারদের, ডিরেক্টরদেরকে জোর করে কিছু নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে, তাদের স্বাধীনতা খর্ব করা হচ্ছে, তাদেরকে ফ্রিলি কাজ করতে দেওয়া হচ্ছে না, যার ফলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টালিগঞ্জ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো এই সংশয় নিয়ে আমি যখন রুদ্রনীলকে জিজ্ঞেস করলাম, তখন রুদ্রনীল খুব পরিষ্কার বলে দিলেন সেই ব্যক্তি হচ্ছেন স্বরূপ বিশ্বাস, সম্পর্কে অরূপ বিশ্বাসের ভাই। তিনি নাকি টালিগঞ্জের উপর অদৃশ্য ছড়ি ঘোরাচ্ছেন। আমি ধরে নিচ্ছি সেটাও হয়তো খানিকটা রাজনৈতিকভাবে স্পর্শকাতরতা থেকে রুদ্রনীল সরাসরি স্বরূপ বিশ্বাসের নামটা বলে ফেললেন, যেটা অন্যেরা বলতে পারেননি। আমার এটা প্রশ্ন সবার কাছে, সে অদৃশ্য হাতে ছড়িয়ালা মানুষটা কে,
যে টালিগঞ্জের কলাকুশলীদেরকে বাধ্য করছে তার মতন করে চলতে, যেটা তাদের পছন্দ নয়। শেষমেশ অনেকটা পরিষ্কার হলো বিষয়, সেটা হচ্ছে একটা অচলায়তন, একটা অচল অবস্থা তৈরি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সবাইকে ডাকলেন এবং সমস্যার সমাধান হয়ে গেল। কাজ শুরু হলো বুধবার থেকে, অর্থাৎ গতকাল থেকে। আবার রমরমিয়ে টলিপাড়া চলছে। পুরনো বিবাদ, ক্ষোভ ভুলে গিয়ে, ইগো ভুলে গিয়ে সবাই একসঙ্গে কাজ করছেন, অর্থাৎ টেকনিশিয়ানস এবং কলাকুশলী, প্রডিউসার, ডিরেক্টররা সহ। প্রশ্নটা সেখানে নয়। যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তিনি কিন্তু সস্থানে বহাল থেকে গেলেন, অর্থাৎ টালিগঞ্জ যে আগামী দিনে সমস্ত বিপদ থেকে মুক্ত হলো এরকমটা বলা যায় না। এটা একটা আপাত সমস্যার সমাধান। এখানে দাঁড়িয়ে সবাই আপনারা শংসাবাক্য রাখবেন, প্রশংসা করবেন মুখ্যমন্ত্রী। আমার ঠিক সেখানটাতেই প্রশ্ন, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে প্রেস ক্লাবের সামনে চাকরির জন্য রাস্তায় বসে থাকা চাকরি প্রার্থী তাদের পাশে গিয়ে দাঁড়ালেন না। চাকরির জন্য তিনি সদর্থক উদ্যোগ সেই অর্থে নিলেন না, শুধুমাত্র ক্যাবিনেটের সিদ্ধান্তে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা ছাড়া, যেটা সম্পূর্ণভাবে ম্যানিপুলেটেড এবং অযোগ্যদের রেখে দেওয়ার একটা পদ্ধতি বলে অনেকে মনে করছেন, বিরোধীরা বলবেন আজকেও। তাহলে কি হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক প্রধান, দলের প্রধান, তার হাতে প্রশাসনিক ক্ষমতা রয়েছে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতা করছেন? কারোর পাশে দাঁড়াচ্ছেন, কারোর পাশে দাঁড়াচ্ছেন না। আর যদি তাই হয় তাহলে কেন সেটা হচ্ছে? কোর্টের জটিলতার জন্য, আইনি জটিলতা। কুণাল ঘোষ তো সেরকমটাই বলছেন। আমাদের প্রথম বিষয়, দ্বিচারিতা করছেন মুখ্যমন্ত্রী, আর যদি করে থাকেন কেন করছেন, কি কারণের জন্য করছেন? দ্বিতীয়ত বিষয়, হাড় হিম করে দেওয়া ভিডিও আনন্দপুর থেকে সামনে আসলো। হাড় হিম করে দেওয়া, লিটারালি আমি শব্দ ব্যবহার করছি সচেতনভাবে, যেখানে লাঠি দিয়ে বেদম প্রহার করা হচ্ছে এবং একের পর এক পার্কিং লটে দাঁড়িয়ে থাকা গাড়ি ভাঙচুর করছে কিছু স্যান্ডো গেঞ্জি পরা দুষ্কৃতী। সঞ্জয় দাস তাদের নেতা, বলছেন ওই যে পানশালা তার মালিক। একসঙ্গে 30-40 জন তারা চড়াও হচ্ছে, মারধর করছে। তার কারণটা কি? তোলা দেয়নি ওই পানশালা, তোলা দেয়নি ওই পানশালা। মনে পড়ে যাচ্ছে অজয় মণ্ডলের কথা। অজয় মণ্ডল কয়েকদিন আগে যার গাড়ি রথতলায় গুলি চালানো হলো, দামি কোম্পানির গাড়ি বলে তিনি বেঁচে গেলেন। সুবোধ সিং গুলি চালিয়েছিল, সেটা খবর নয়। খবর এটা যে সরাসরি এই অজয় মণ্ডলদের মতো ব্যবসায়ীদেরকে ফোন করে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে থেকে ব্যবসা করতে গেলে ভাই তোমায় টাকা দিতে হবে, বলে রাখম, যদি না পাওয়া যায় তাহলে ব্যবসা লাটে উঠবে, বন্ধ করে দেওয়া হবে, এমনকি প্রাণহানিও ঘটতে পারে। এই শাসানির সামনে দাঁড়িয়ে বাণিজ্য ক্ষেত্রেও কি অচলায়তন তৈরি হচ্ছে বাংলায়? দুটো প্রশ্ন আপনাদের সামনে রাখবো। আমি মনে করি অত্যন্ত প্রিশিয়াস যারা এই অনুষ্ঠান দেখছেন, মূল্যবান আমাদের কাছে। আপনারা ভাবুন, চিন্তা করুন, অনুষ্ঠান দেখুন এবং যারা বিশ্লেষক রয়েছেন তাদের ব্যাখ্যা শুনুন। আপনাদের স্কোপ নেই এখানে বলার। 10টা থেকে আমরা সিটিভিনে আজ সারাদিন অনুষ্ঠানে আপনাদের উত্তর নেব, কিন্তু ডেফিনেটলি অনুষ্ঠানটা দেখুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে বাংলার অচলায়তন অবস্থা। আর এবার আপনাদেরকে দেখাই এই টলিগঞ্জের সঙ্গে সঙ্গে অন্যদিকে মমতা ব্যানার্জির চোখ ঘুরিয়ে নেওয়া, মুখ ফিরিয়ে নেওয়া, যেটাই আপনি বলুন না কেন, তার উপরে তৈরি আমাদের প্রতিবেদন। আজকে প্রথম দেখাই, দেখুন। দিন কয়েকের অচলাবস্থা কাটিয়ে ফের চেনা ছন্দে ফিরেছে টলিউড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে বুধবার সকাল থেকে শুটিং শুরু হয়েছে টালিগঞ্জের স্টুডিও পাড়ায়। পরিচালক প্রযোজকদের সঙ্গে টেকনিশিয়ানদের মতবিরোধে স্তব্ধ হয়ে টলিপাড়াকে এক লহমায় সচল করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ক্ষতির হাত থেকে টালিগঞ্জের স্টুডিও পাড়াকে বাঁচালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁচালেন সেখানকার সামান্য কর্মচারী থেকে টেকনিশিয়ানদের, অভিনেতা থেকে পরিচালকদের। সেই জটিলতাগুলো কাটিয়ে ওঠার জন্য একটা রিভিউ কমিটি গঠন করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় আমাদের এই জটটাও কাটলো। সবসময় চাই যে এই কাজটা থাকুক। যে যখন শুনলাম যে দিদি বিষয়টা নিয়ে বসছেন, আলোচনা করছেন, তখন কোথাও যেন একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে যে আবার কাজে ফিরব। টলিপাড়ার সমাধান এক লহমায় করে দেওয়া নেত্রী কেন ভাবছেন না হাতে কাজ না থাকা এ রাজ্যের হাজার হাজার যুবক যুবতীর কথা? কেন ভাবছেন না নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বছর পার করে পথে বসে থাকা ছেলেমেয়েগুলোর কথা? দুর্নীতির অভিযোগ ওঠা মাত্রই কেন নিলেন না ব্যবস্থা? তাহলে আজ আদালতের খাঁড়া মাথায় নিয়ে অনিশ্চয়তায় ভুগতে হতো না হাজার হাজার চাকরিরত কেউ। আদালতে বিচারাধীন নেই সেই সব ক্ষেত্রে কেন হচ্ছে না নতুন নিয়োগ? কেন তার সরকার রাশ টানল সরকারি নিয়োগে? মুখ্য সচিবকে কেন বলতে হচ্ছে একান্ত প্রয়োজন ছাড়া নিয়োগ বন্ধের কথা? কেন নতুন নতুন শিল্প আনার উদ্যোগ নিচ্ছেন না মুখ্যমন্ত্রী?
কেন এই রাজ্য ছেড়ে চলে যেতে দিচ্ছেন দাদু খায় নাতি খায় বিখ্যাত বিস্কুট কোম্পানিকেও? কেন শুনতে হচ্ছে শিল্প বাণিজ্য সম্মেলনে খরচ হওয়া সেই টাকার বিনিয়োগও না আসার কথা? বিদেশ ঘুরেও মুখ্যমন্ত্রী কেন আনতে পারছেন না নয়া শিল্প? টলিপাড়ার কথা যেভাবে ভাবলেন মুখ্যমন্ত্রী, সেই ভাবনাটা কেন ভাবছেন না এ রাজ্যের অভাগা যুবদের জন্য? লটারি আর মদের ভরসায় কেন থাকতে হবে বাংলাকে? আবগারি আর লটারি ছাড়া তৃণমূল কংগ্রেসের কোনো অর্থনীতির ভিত্তি নেই। আপনারা যদি দেখেন 87 কোটি টাকার বেশি এসেছে মানে মদ কোম্পানি থেকে, আবগারি থেকে। মানে সরকারের রোজগার যেটা আবগারিতে আছে সেটা নয়, এটা তৃণমূলের দলের কোষাগারে ঢুকেছে 87.35 crore। আর এছাড়া তারপরে ঢুকে পড়েছে লটারি। আপনি লটারি হিসেবটা দেখুন, ডেইলি লটারি, যেটা পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষকে কার্যত সর্বশান্ত করেছে। শহর উপকণ্ঠের মানুষ যারা দিনমজুর আছেন, দৈনন্দিন যারা দিন আনা দিন খাওয়া যে মানুষ, তারা এই লটারির উপর নির্ভরশীল এবং এই লটারি সর্বশান্ত করছে কিছু মানুষকে। বিগত 12 বছরে বেড়েছে দান অনুদানও, তাতে কি মানুষের কোনো মৌলিক অগ্রগতি হয়েছে? আমজনতা কি চিরকাল দান অনুদানের মুখাপেক্ষী থাকবেন? মানুষকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলার চেষ্টা কেন থাকবে না সরকারের? কেন রাজ্যের ছেলে মেয়েদের টাকা দিয়ে চাকরি কিনতে হবে? কেনই বা যোগ্যরা রাস্তায় বসে দিন কাটাবেন? ভোটের ফলে মোদী সরকার কতটা বিপাকে, তার বিশ্লেষণ করার থেকে বেশি জরুরি এই প্রশ্নটার। বন্ধ হবে কি বঙ্গ থেকে ভিন রাজ্যে যাওয়ার স্রোত? শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান, সামাজিক সুস্থ চেতনায় কি মন দেবে মমতা সরকার? পারবেন কি অনুদানের ভিক্ষা নয়, সম্মানের রোজগারের ব্যবস্থা করে দিতে? ফের যেন প্রশ্নটা তুলে দিয়ে গেল টলিপাড়া। ক্যালকাটা নিউজ। আসলে বেকারত্বের সমস্যা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে তা নয়, এটাও বাস্তব। ভারতবর্ষের বিভিন্ন জায়গা নিয়ে এখনই প্রশ্ন উঠতে শুরু করবে এবং এটাও অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে বাস্তব অভিযোগের সত্যাসত্য রয়েছে অভিযোগের। চাকরির বাজার অত্যন্তভাবে খারাপ। কিছু ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হচ্ছে, কিছু ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হচ্ছে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা নিয়ে আমরা কথা বলছি সেটার উপর আজকে মূলত আলোচনা আমরা রাখবো আজকের এই অনুষ্ঠানে। কিন্তু তার আগে আমি পরিচয় করে দেবো যে যারা আজকের এই অনুষ্ঠানকে আরও বেশি আলোকিত করবেন তাদের আলোচনার মাধ্যমে। আমার সঙ্গে রয়েছেন ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, বিজেপির তরফে তন্ময়দা বলবেন আজকে। স্বাগত জানাই তন্ময়দাকে। সঙ্গে বিশিষ্ট আলোচক, আমার অত্যন্ত পছন্দের মানুষ বিশ্বজিৎ স্যার রয়েছেন, বিশ্বজিৎ দাস। আমি স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে প্রবীণ রাজনৈতিক দল, তার প্রবীণ নেতা শুভাশিস ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শুভাশিস দাকেও স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। সঙ্গে তাপস সিনহা, বাম নেতা এবং দীর্ঘদিনের বক্তা, টেলিভিশন অ্যাটেন্ডেন্ট, আপনাকেও স্বাগত জানাই তাপসদা। সঙ্গে আমাদের রয়েছে সুশান্ত অত্যন্ত পরিচিত মুখ, বহুবার সিএনএ আসা হয়েছে, আপার প্রাইমারি চাকরি প্রার্থী। আজকের অনুষ্ঠানে আবারও মনে হয়েছে সুশান্তদের সেই আত্মক্রন্দন আরেকবার টেলিভিশনে সামনে সুশান্তদের দাবি জানানোর একটা মঞ্চ তৈরি করা প্রয়োজন। সেই কারণের জন্য আমরা সুশান্তকে আমন্ত্রণ জানাই, সুশান্ত সাড়া দেয়। এদের সবাইকে নিয়ে আজকের অনুষ্ঠান। কিন্তু তার আগে সিএনএর কিছু মৌলিক প্রশ্ন আপনাদের সামনে রাখবো, একবার দেখব এবং তারপর সরাসরি আলোচনার টেবিলে আসবো। দেখব আমাদের প্রথম প্রশ্ন, বাস্তব নিশ্চয়ই হয়তো মনে হবে সিরিয়ালে সিরিয়াস, বাট নিয়োগে নয়, এমনটাকে শুধু বাংলাতেই হয়? প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আসি। দ্বিতীয় প্রশ্ন, লাইট ক্যামেরা অ্যাকশন সচল ইন্দ্রপুরী, বেকারদের বেলায় চপ আর ঝালমুড়ি। উত্তর দেবেন যারা তৃণমূল পন্থায় বিশ্বাস করেন, মুখ্যমন্ত্রীর পন্থায় যারা বিশ্বাস করেন। পরের প্রশ্ন, আমাদের তৃতীয় প্রশ্ন, বিবেকবানরা চাইছে তোলা তছনছ আনন্দপুর পানশালা, যে ঘটনাকে আমি কিছুক্ষণ আগে দেখালাম তার ছবিও দেখাবো, আপনারা চমকে যাবেন ভাঙচুরের ছবি দেখলে। চতুর্থ আমাদের প্রশ্ন, শিক্ষা থেকে ব্যবসা সবেতেই রক্তক্ষরণ, বাংলা জুড়ে চলছে এ কেমন অচলায়তন? এই অচলায়তন থেকে সরতে হবে। আমাদের এখানে আজকে দাঁড়িয়ে বিজেপি কটা আসন পেল না, তাহলে তো খুব সেলফ স্যাটিসফাইড। তৃণমূলের লোকেরা বলছে 29টা লোকসভার আসন মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, তার মানে তৃণমূল খুব ভালো, কংগ্রেস একটু ভালো, বাম অস্তিত্ব নেই, কফিনে পেরেক, বিজেপি মাঝামাঝি, ওগুলো সব চুরি করা ভোট। এই সব বললে আলোচনা করলে হবে না। আলোচনা বর্তমান রাজ্যের অবস্থা কোথায়, বেকাররা কি চাকরি পাচ্ছেন নাকি লক্ষ্মীর ভাণ্ডারের উপর ডিপেন্ড করে রয়েছেন বাড়ির মহিলারা, এটা আলোচনা করতে হবে। অনেক মহিলা আমাকে ফোন করে পরিষ্কার এটা বলেছেন, আপনারা জানবেন, আপনারাই বলেছেন, আপনাদের কথাই আমি আজকে আবার রিপিট করছি, যেটা আমাদের ফোন ইন অনুষ্ঠান থাকে টি ব্রেক 6:30 সন্ধ্যাবেলায়। আপনারা বলেছেন যে আমরা
লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আমরা কাজ চাই, সম্মানের কাজ, মাথা উঁচু করে বাঁচতে চাই আমরা। মাসে 1000 টাকা আমাদের হয় না, 1200 টাকায় হয় না, 1500 টাকায় চলে না আমাদের। এটা আপনারাই বলেছেন। আজকে এইসব প্রশ্নগুলোই রাখবো। একদম প্রথমেই তন্ময়দার কাছে যাই। তন্ময়দা, এই যে টালিগঞ্জের অচলায়তন অবস্থা, এটা কৌশিক সেন বলছেন না, বাদশামৈত্র বলছেন না, রুদ্রনীল বলছেন না, কারা কারা বলছেন? রাজ চক্রবর্তী বলছেন, দীপক অধিকারী বলছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গৌতম ঘোষের মতো লোকেরা বলছেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালেন। আমরা তো রাজ্যের মানুষ হিসেবে আশা করব যে যারা এই নিজেদের অচলায়তন অবস্থা থেকে বার করবার জন্য ক্রমাগত লড়াই সংগ্রাম করছেন, তার পাশে মুখ্যমন্ত্রী দাঁড়ান। কারণ এটা তো একটা ট্যাগ, এটা তো বহুবার রাজ্যের মানুষ দেখেছে যে মানবিক মুখ্যমন্ত্রী। দেখুন, আপনার একটু ভুল হচ্ছে, কারণ এই জন্য আমি বলবো যে এই যে আমাদের মুখ্যমন্ত্রী বা তৃণমূলের সুপ্রিমো, তার কিন্তু পলিসিটা ঠিক আছে। সেটা হচ্ছে যে তার হয়ে করবে তিনি তার হয়ে করবেন, তো এইটাই পলিসি। এবার আপনি এখানে দেখুন টালিগঞ্জ, প্রথমে দেখুন টলিউডে যে দুটো গোষ্ঠীর মধ্যে ঝামেলা, তারা দুজনেই কিন্তু তৃণমূলের সাথে। এবার তাদের মধ্যে যেগুলো চালায় সেটা তৃণমূল। সমস্যাটা কি হয়েছে, যে দুটো গোষ্ঠীর মধ্যে ঝামেলা, কিন্তু তারা কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চে যায়। তারা কিন্তু তৃণমূলের অনেক সময় নেত্রী থাকে, তার র্যালির সামনে গিয়ে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা হাঁটতে থাকেন। তো সেইগুলো তারা পার্টির হয়ে সার্ভিস দেন এবং তারা পার্টির অংশ। সুতরাং তাদের জন্য তিনি একসাথে বসে জিনিসটা মিটমাট করে দেওয়া, যেমন করে কাজ করছো কাজ করো, টাকা পয়সা আয় করো না। কিন্তু আবার ইন্টারেস্টিংলি এটা তন্ময়দা, যে এখানে কিন্তু এই সিস্টেমের বিরুদ্ধে বলতে কেউ ছাড়েননি। মানে যারা তৃণমূলের সরাসরি লোকসভার সদস্য, বিধানসভার সদস্য, তারাও কিন্তু বলছেন মানে এই যে অচলায়তনের বিরুদ্ধে। কাজেই এখানে কোনো এক ব্যক্তি পুরো টালিগঞ্জকে ম্যানিপুলেট করবার চেষ্টা করছে, তার বিরুদ্ধে কিন্তু তার মানে আমার কাছে সবচেয়ে বেশি অবাক হয়েছে আমি, যে তারা কিন্তু সবাই দাঁড়িয়ে বলছেন এই কোন এক ব্যক্তি বা তার দ্বারা পরিচালিত ব্যবস্থার বিরুদ্ধে। হ্যাঁ, এটা ওখানকার একজন তৃণমূলের মন্ত্রী, তার ভাই, তিনি একটা গোষ্ঠীকে, একটা ইউনিয়নকে কন্ট্রোল করেন, তিনি প্রেসিডেন্ট সেখানকার। কিন্তু আচ্ছা, তাহলে না তন্ময়দা, তাহলে কি বিশ্বাস ইউনিয়নকে বাঁচানোর জন্যই কার্যত মুখ্যমন্ত্রী ইন্টারফারেন্স মানে এখানে উল্লেখযোগ্য? মানে তিনি কি ভেতরে আসলেন এবং মিটিয়ে দিলেন ব্যাপারটা? দেখুন, নাহলে চাপ বাড়তো। দেখুন দেবাশিস, এটা কিন্তু প্রথম নয়, কিন্তু দেবাশিস কিছুদিন আগে, এই কয়েক বছর, 3-4 বছর আগে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় দেখবেন, মনে রাখবেন, আপনারা জানেন হয়তো, সিরিয়ালের চলছিল না, সিরিয়াল সব বন্ধ হয়ে গেছিল এবং সেখানেও কিন্তু সেই মেটানো হয়েছিল কিন্তু নবান্নে। সেই মুখ্যমন্ত্রী রেখে বলে দিয়েছিলেন, কারণ এইটা ওনার মেটাতে অত অসুবিধা হয় না, কারণ এই যে বিশ্বাস বলছেন, তিনি নবান্নে ডেকে বলে দিতে পারেন এইগুলো করো, এইগুলো করো, এইগুলো তো চলবে, আমি কিন্তু এগুলো বরদাস্ত করবো না বা আমি এগুলো মানছি না, তো সেগুলো হয়ে যাবে। কিন্তু আমি আর একটা কথা বলছি, এই চাকরি প্রার্থীদের এক্ষেত্রেও কিন্তু তার পলিসি একই। যারা যাদের বাবা মা ভাই তৃণমূলের হয়ে কাজ করেছে বা কাজ না করলেও তৃণমূলকে পয়সা দিয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীদের এবং তার ভাগ তৃণমূল পেয়েছে, তাদের জন্য পাশে তিনি আছেন। তাদের চাকরি তিনি আটকাবেন, দরকার হলে সুপার নিউমারি পোস্ট করবেন, আমাদের পয়সায় কোর্টে যাবেন, কোটি কোটি টাকা কোর্টে খরচ করবেন, কারণ তারা তৃণমূলের সাথে আছে, তৃণমূলকে পয়সা দিয়েছে, তৃণমূলকে ঘুষ পেয়েছে। আর যারা যাদের কথা বলছেন আপনি, যাদের জন্য আমরা চিন্তিত, তাদের জন্য তিনি চিন্তিত হবেন না, কারণ তারা পার্টির কোনো কাজ করে না, তারা ভোটের দিন কোনো কাজ করে না, তারা কোনো পয়সা দেয়নি, তো তারা কি করেছে তৃণমূলের হয়ে? তারা কিচ্ছু করেনি। তো সেই জন্য তৃণমূলের সুপ্রিমো তাদের পাশে কখনো নেই এবং তাদের নিয়ে তিনি চিন্তাও করেন না। তার মানে আপনি তন্ময়দা বলছেন প্রিন্সিপাল পলিসি ঠিক আছে, তৃণমূলের পাশে দাঁড়ালে মমতা ব্যানার্জি তার পাশে আছেন, না হলে নেই। এখানে একটা জায়গা খুব পরিষ্কারভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেটা সমানভাবে সব মানুষকে ভাবা, এই যে পলিসি, সেটা কিন্তু হার্ম করছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে, এটা খুব পরিষ্কার। সুভাষিস দা, আপনার দেখে কি মনে হচ্ছে? পশ্চিমবঙ্গের বুকে এই যে খবরদারি সিনেমা জগতের বা টালিগঞ্জ স্টুডিও পাড়াতে এই খবরদারিটা শুরু হয়েছে হলো, এটা ফ্যাক্ট। সেটা হলো তৃণমূলের সময় থেকে, আগেও নিশ্চয়ই সিপিএম আমলেও ছিল, কিন্তু সিপিএম আমলে অনেক সুসংগঠিত সংঘবদ্ধতা এবং খুব টেকনিক্যালি তারা শাসন করেছে ইন্ডাস্ট্রিটাকে। কি তার মধ্যে কোনো রকম ক্ষোভ থাকলেও সেটা প্রকাশ্যে সেইভাবে আসেনি, যেটা আজকে আসছে। সেটা হলো, এটা ঠিক যে খবরদারি চলছে এবং না খবরদারি চললে পরে ইউনিয়নের বিরুদ্ধে কথা হতে পারে, কিন্তু ইন্ডিভিজুয়াল সেই অর্থে কথা আমি শুনিনি। না হয়নি। এবার ঘটনা যেটা হয়েছে সেটা হলো,
যখন যারা দেব হলো এমপি, একজন তৃণমূলের সাংসদ, প্রসেনজিৎ তৃণমূল সম্পর্কে কোনোদিনও একটা কটু কথা বলেনি, রাজ চক্রবর্তী তৃণমূলের বিধায়ক, এই মানুষগুলো যখন নেমে বলছে এখানে কাজ শুরু করাটা দরকার, একটা প্রযোজক বা একটা প্রডিউসারের টাকা লেগে থাকে এর মধ্যে, এবং একটা পরিচালক কিভাবে কাজটা নামাবে তার জন্য তার মাইন্ডসেট থাকে, এটা যদি পিছিয়ে যায় তাহলে পরে তার উদ্ভাবনী বা তার যে সৃষ্টিশীলতা সেটার মধ্যে আঘাত করে। ফলে এখানে ইমিডিয়েটলি এটা কাজটা চালু করা দরকার। বলছে কারা? যারা তৃণমূলেরই সমর্থক বা তৃণমূলের লিডার। তার মানে একটা গোষ্ঠী এখানে আছে যে কিনা ফেডারেশনের নাম করে ওখানে কিছু ভেস্টেড ইন্টারেস্টের হয়ে কাজ করছে, বা তার কোনো ব্যক্তি স্বাধীনতা চরিতার্থ করার জন্য ওখানে এটা কবজা করে রেখেছে। এবং আমার একটা প্রশ্ন, অন্য দিক থেকে দেখি তাহলে তো এখানে টালিগঞ্জে ফ্রিডম অফ স্পিচ, যেটা গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটাও আছে। কারণ তৃণমূলের বিধায়ক কোন একজন মন্ত্রীর ভাই সম্পর্কে, বা তিনি ধরে নিলাম ফেডারেশনের চেয়ারম্যান বা হোয়াট এভার ইজ, মানে সে যে পজিশনেই থাকুক, তার বিরুদ্ধে কথা বলতে পারছেন টালিগঞ্জে স্টুডিও পাড়ায় ওই মাটিতে দাঁড়িয়ে। এবার একটা ঘটনা হয়েছে হলো সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, সেটা হলো সে মানে রক্তের সম্পর্ক আছে একজন মন্ত্রীর সাথে স্বরূপে। এই ঘটনাটা ঘটছে হলো মমতা ব্যানার্জির বাড়ি থেকে খুব জোর হলে 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার। মমতা ব্যানার্জি নিশ্চিতভাবে জানেন যে এরকম একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে। প্রথম দিন যদি ইন্টারভেন করতেন ডেকে, তাহলে আজকে এই এক্সপোজারটা পেত না, এটা টকিং মানে আর পয়েন্ট হতো না কোনো চ্যানেলেই, যে এই ঘটনাগুলো ঘটছে টালিগঞ্জে এবং উঠে এসছে সেগুলো, যে এই ঘটনাগুলো ঘটছে, এই দুর্বিষহ একটা অবস্থা টালিগঞ্জের ফেডারেশনের নামে চলছে। মমতা ব্যানার্জি প্রথম দিন ঢুকলে তাহলে পরে আজকে না হলো, আমার কথা সেখানে না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়ে উদ্যোগী হলেন, সেটা ধরে নিন 2 দিন পর। এখন যদি আপনি বলেন যে পার্থ চট্টোপাধ্যায়কে 7 দিন পরে কেন সাসপেন্ড করা হলো, হয়তো সময় লাগতে পারে, এটা দলীয় একটা শৃঙ্খলা বা একটা নিয়মের মধ্যে দিয়ে গিয়ে হয়তো তিনি করেছেন বা কিছু, বা যেদিন গন্ডগোল হল সেদিনই সিএম এসে ইন্টারফেয়ার করবেন 1.5 কিলোমিটার দূরে বলে বাড়ি, সেটাও ঠিক নয়। কিন্তু আবার খুব অদ্ভুতভাবে দেখুন, আপনাদের সবার সামনে আমি এই জিনিসটা ওপেন করছি, হয়তো কারোর আপত্তি থাকলে আমায় বলতে পারেন, এই যে নিয়োগের মতো এত বড় একটা ঘটনা ঘটে গেল, নিয়োগ দুর্নীতির মতো, বা চাকরি পাচ্ছেন এখনো পর্যন্ত চাকরি প্রার্থীরা, না আমি একটা বিরতিতে যাব, কিন্তু খুব অদ্ভুতভাবে এই যে রাজ চক্রবর্তী বা দীপক অধিকারী বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা গৌতম ঘোষেরা, যারা তথাকথিত সমাজে বুদ্ধিজীবী বা নন ফেস হিসাবে পরিচিত, তারা কিন্তু সেই অর্থে মিডিয়াতে কোনো কথা বলেননি। আজকে তারা তাদের বিরুদ্ধে হওয়া অন্যায়তে যেরকম সোচ্চার হলেন মাটিতে দাঁড়িয়ে, নিয়োগ দুর্নীতিতে ভুল হচ্ছে, ত্রুটি হচ্ছে, সরকারের চোখে আঙুল দিয়ে দেখানোর যে একটা মানসিক স্বাভাবিক প্রবৃত্তি থাকা উচিত, তার কারণে জন্যই তো আমরা সমাজে তাকে অগ্রণী শ্রেণী বা বুদ্ধিজীবী বলি। এরা কিন্তু কেউ করেননি সুভাষিস, এটাও বাস্তব। তত তাড়াতাড়ি যে শিক্ষকরা বসে রয়েছে দীর্ঘদিন ধরে, 2 বছর 2.5 বছর ধরে, রোদ বৃষ্টি ঝড়ে জলে, তাদের তো একদিন ডেকে বলতে হবে দেখছি তোমাদের জন্য আমার প্রশ্ন যে একদিনও তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেননি। আমাদের সঙ্গে থাকা সুশান্তদের এটাই অভিযোগ, সেটা যেই আসুক না কেন, আমি অন্তত পক্ষে নানা করে চাকরি প্রার্থী অন্তত 30-40 জনের সঙ্গে প্রোগ্রাম করেছি। 30-40 জন তারা স্টুডিওতে এসছেন, বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে। প্রত্যেকে একই খেদোক্তি তাদের, যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে কোনোদিন কথা বলেননি, ডেকে ইতিবাচক মানসিকতা দেখতে পাওয়া যায়নি। কেন? এটা নিয়ে আজকে প্রশ্ন। অবশ্যই একটা বিরতি নেব, বিরতির পর ফিরে এসে তাপসদা আমাদের সঙ্গে রয়েছেন, তাপসদার কাছে যাব, তারপর আমি আসবো বিশ্বজিৎ দার কাছে এই ব্যাপারটা শুনবার জন্য, এবং তারপর সুশান্তর কাছে যাব। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অনুষ্ঠানটা দেখা, সোশ্যাল মিডিয়াতে তা শেয়ার করা অত্যন্ত জরুরি এটা, কারণ এর উপরে ভিত্তি করেই সামাজিকভাবে একটা মত তৈরি হতে পারে। অবশ্যই একটা বিরতির পরে ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকুন। হল্লা বউল কো স্পন্সর্ড বাই ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। কেশ কিং, ইন্ডিয়া's number 1 hair fall expert. বাচ্চারা লাঞ্চ টাইম, হাত ধুয়ে নাও। অভ্যেসটা তো ভালোই, কিন্তু সাবান শেয়ারিং থেকে হতে পারে জার্মস শেয়ারিংও। এই জন্য ডেটল হ্যান্ড ওয়াশ, এর প্রতিটি স্পর্শহীন ড্রপ দেয় সাধারণ সাবানের তুলনায় 10 গুণ উন্নত জার্ম প্রোটেকশন। বেছে নিন সুরক্ষার সঠিক পদক্ষেপ, ডেটল হ্যান্ড ওয়াশিং এর এক্সপার্ট, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা অনুমোদিত। কি মিস্টার কুমার, সুগার কন্ট্রোলে আছে তো? হ্যাঁ ডক্টর। বারবার খিদে পায়? এখন আর পায় না। গুড গুড।
কিপ ইট আপ। আমার মতো আপনিও ভরসা রাখুন শুধু ক্লিনিক্যালি প্রমাণিত এনশিওর ডায়াবেটিস কেয়ারের উপর। কেবল এর ট্রিপল কেয়ার সিস্টেমেই আছে হাই ফাইবার, উচ্চমানের প্রোটিন আর 36টি নিউট্রিয়েন্ট, যা ব্লাড সুগার সামনে রাখতে সাহায্য করে 4 সপ্তাহে। এনশিওর ডায়াবেটিস কেয়ার। আইস প্যাক নিয়ে এসো। শুধু আইস নয়, মুভ কুল থেরাপি। মানে মুভ কুল এই ধরনের আঘাতে প্রয়োজন রেভলিউশনারি মুভ কুল থেরাপি, যা দেয় বরফের মতো কুলিং আর কাজ শুরু করে 15 সেকেন্ডে। আঘাত থেকে আইসি রিলিফ। মুভ কুল। গন্ধ, রং ও খাঁটি ঝাঁঝ, এভরিডে রান্নায় আপন স্বাদ। এভরিডে স্পাইসেস 100% টেস্ট। এভরিডে স্পাইসেস বেস্ট। আগে যেদিকেই তাকাতাম শুধু আমার ঝরে পড়া চুল দেখতে পেতাম। তখন আমার ডক্টর বললেন 21টি জড়িবুটি সমৃদ্ধ কেশ কিং আয়ুর্বেদিক তেল গোড়া পর্যন্ত পৌঁছে চুল মজবুত করে, চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজায়। কেশ কিং হলো ভারতের নাম্বার 1 হেয়ার ফল এক্সপার্ট। হাই মিসেস ঘোষ। তুমি তো ডুপ্লিকেট। আপনার টয়লেটেও তো ডুপ্লিকেট আছে। কিন্তু 1+1 এর অফারও তো আছে। এখন চলবে সস্তায় 1+1 টয়লেট ক্লিনারের চক্করে বেশি দাম পড়ে যাবে, কারণ এটা বেশি বয়ে যায় বলে বেশি লাগে। নতুন বেস্ট এভার হারপিকের নতুন ফর্মুলা, কম বয়ে যায় তাই বেশি দিন চলে আর এখন সুগন্ধযুক্ত রাখে। এখন এটা ট্রাই করেননি তো কি করেছেন? লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। বিরাট, তুমি রেকর্ড ভাঙো না, আমার তাজমহল কেন ভাঙছো? কিন্তু আমি তো আমার তাজমহল অটুট বানিয়েছি না। হ্যাঁ, আমাদের বাড়ি যে টিএমটি বার দিয়ে তৈরি দেশের অনেক প্রজেক্ট, ফ্লাইওভার, ড্যাম, মেট্রো, ব্রিজ, সেই একই শান স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার দিয়ে অটুট বানান আপনার বাড়ি। হল্লা বউল কো স্পন্সর্ড বাই ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। কেশ কিং, ইন্ডিয়া's নাম্বার 1 হেয়ার ফল এক্সপার্ট। তাপসদা, এটাও বাস্তব যে মুখ্যমন্ত্রী এই যে নিয়োগের বিষয়টা জানেন না তা নয়, কারণ মুখ্যমন্ত্রী খোদ চাকরি প্রার্থীদের ধর্ণামঞ্চে উপস্থিত হয়েছিলেন। সালটা ছিল 2019। আমার যদি খুব ভুল না হয় 2019-এ একটা লোকসভা নির্বাচন ছিল। সেই বছর মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন চাকরি প্রার্থীদের ওখানে এবং তাদেরকে আশ্বস্ত করলেন। কি বলে আশ্বস্ত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবো আপনাদের, দেখুন। যদি আপনারা বিশ্বাস করে আমি আপনাদের বলবো যে আপনারা একটু অপেক্ষা করুন, তার কারণ যেহেতু ইলেকশন অ্যানাউন্স হয়ে গেছে, আমি একটা কোড অফ কন্ডাক্টে ফেসে যাবে। জুন মাসের ফার্স্ট উইকে পার্থদা যে কমিটি করেছে সেই কমিটির সাথে কথা বলে হয়তো সঠিক আউট আমি এটা দেখতে চাই। আপনারাও ভালো থাকুন, অন্যরাও আছে, আপনাদেরও ভবিষ্যৎ সুরক্ষিত হোক, অন্যদেরও হোক, কিন্তু একটা সিস্টেমের মধ্যে হতে হবে। সেই সিস্টেমটা কি কত আমি এটুকু বলতে পারি যে আমার দিক থেকে কোনো আপত্তি নেই। আমি যতটা পারবো সহানুভূতি দিয়ে এবং সুযোগ দিয়ে আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো। আমি মনে করি যে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমি পার্থদাকে ইনস্ট্রাকশন দিচ্ছি টু ডু সামথিং। ঠিক আছে, আমি এটুকু করতে পারি। আমি এটা আপনাদের কাছে এসে বলে গেলাম, আপনারা এটুকু বিশ্বাস করতে পারেন। যেহেতু ইলেকশনের কোড অফ কন্ডাক্ট, সেহেতু আমি এক্ষুনি কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করতে পারবো না। বারবার বলছি কথা, কিন্তু আপনাদের যদি আমার সিম্প্যাথি আছে, আপনারা আমাকে চিঠি দিয়েছেন বলে আমি ছুটে এসেছি। আপনারা যদি ভরসা রাখেন, আমি মনে করি একটা না একটা করে ভবিষ্যৎ আমরা বের করবো। আচ্ছা, এই যে বাইট যেটা আমরা সংবাদ মাধ্যমের ভাষায় বলি, অর্থাৎ মমতা ব্যানার্জির বক্তব্য, এটা ক্যাপচার্ড হয়েছে ক্যামেরায় খুব সম্ভবত মার্চে। আমার ভুল হতে পারে, খুব সম্ভবত মার্চে। সামনেই এপ্রিল মেতে নির্বাচন ছিল। ক্ল্যারিফাই করতে পারবে সুশান্তরা হয়তো আমার থেকে অনেক বেটার। হ্যাঁ মার্চ, 28শে মার্চ, রাইট, 28শে মার্চ। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জুন, অর্থাৎ অন দ্য সেম ইয়ার 2019-এর জুন মাসে, অর্থাৎ আফটার ইলেকশন তিনি কথা বলবেন। কিন্তু এই যে যাদের বিক্ষোভ ছিল বা যারা এটা অনশন ছিল, একটা অনশন কর্মসূচি, কারা ছিলেন? আমি জাস্ট ঘটনা প্রসঙ্গে তা বলতে আপনার কাছে যাওয়ার আগে আমি জাস্ট সুশান্তর কাছে একটু জেনারেশন, তো এরা কারা, মানে এই যে যারা রয়েছেন, আমি কারা বলতে ইন দ্য সেন্স এই অর্থে জিজ্ঞেস করছি, কারণ অনেকগুলো তো ডিভিশন 9, 10, 11, 12, এসএসসি, এসএলআরএসটি, এরকম এসএলএসটি, এরা কারা ছিলেন? এসএলএসটি 9, 10, 11, 12 2016 তাদের পরীক্ষা হয়, তারা ফল প্রকাশ হয়, 18তে নিয়োগ হয়। তারপরে তারা যে নিয়োগ হয়েছিল 11,949, 5,500, সেখানে দুর্নীতি অভিযোগ ছিল। সেই দুর্নীতি অভিযোগে তারা মামলা করে এবং অবস্থানে বসে। আচ্ছা, এসএলএসটি নিয়োগটা কারা করে? এরা এসএলএসটি বললেন তো, এসএসসি করে কি? এসএসসি করে তো? হ্যাঁ, এসএসসি করে। তাহলে দেখুন, আজকে এই বাইটটা খুব মন দিয়ে শুনতে গিয়ে
পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী বলতেন যে কমিটি তৈরি করা হয়েছে ওই কমিটির সঙ্গে আমি কথা বলে নেব। তাহলে কি এই কমিটি সেই কমিটি যেই কমিটিকে বাক কমিটি অবৈধ বলে ঘোষণা করেছে? এই কমিটি কি সেই কমিটি যার মাথায় এসপি সিনারা ছিল? একদমই তাই। সেই কমিটির সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলবেন বলছেন। একদমই তাই। যেই কমিটি অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল তাহলে তো এর দায় মুখ্যমন্ত্রী ঝেড়ে ফেলতে পারেন না সুশান্ত। ওকে সুশান্ত, আমি যাচ্ছি, আমি জাস্ট এই টেকনিক্যাল ব্যাপারগুলো জেনে নিলাম। এবার আমি তাপসদার কাছে, আমি ফিরে আসছি আপনার টার্নে, আমি আপনার কাছে আসবো। তাপসদা, কি মনে হচ্ছে সেই কমিটি, সেই বিতর্কিত কমিটি, যে কমিটিকে পরে বাক কমিটি অবৈধ বলে ঘোষণা করেছে এবং সেই কমিটিতে থাকা দণ্ডমুণ্ডের মাথারা আজকে অলমোস্ট সবাই জেলে এবং গত প্রায় 2 বছর ধরে তারা জেল খাটছেন, বিচার বিভাগীয় তদন্ত চলছে। সেই কমিটি মুখ্যমন্ত্রী বলছেন যে আমি ওই কমিটির সঙ্গে কথা বলে নেব, তারপর নিয়োগ জুনের মধ্যে ব্যবস্থা করব। না, আসলে মুখ্যমন্ত্রী দিশেহারা। তা না হলে যখন মুখ্যমন্ত্রী হিসেবে কোনো কর্মসূচিতে যাবেন তখন দলীয় প্রতীকটা থাকবে না। সবাই লক্ষ্য করছেন যে দলীয় প্রতীক নিয়ে এই ধরনের একটা সমস্যা সমাধান করার জন্য তিনি যাচ্ছেন এবং তিনি বক্তব্য রাখছেন যে আমি এতদিনের মধ্যে এই কাজটা করবো। ছবিটা দেবাশিসটা দেখানো হয়েছে, আরেকবার দেখাতে বলবো যে অ্যাজ এ মুখ্যমন্ত্রী দলীয় প্রতীক নিয়ে এইভাবে কোনো সমস্যা সমাধান করতে যাওয়া যায় না, ওটা খুলে রেখে যেতে হবে। উনি দলীয় ক্যাম্পেইন করতে যেতে পারেন, কিন্তু যখন মুখ্যমন্ত্রী হিসেবে যাবেন তখন ওটা করতে পারেন না। এখন এই চাকরি প্রার্থীরা দিনের পর দিন বসে আছেন, কি করবেন, কাদের সঙ্গে কথা বলবেন? মন্ত্রী থেকে শুরু করে গোটা কমিটির মাথারা, দেবাশিসদা যেটা তুমি বললে, সবাই তো জেলে আছে, কাদের সঙ্গে উনি কথা বলবেন? এই সমস্যার সমাধান করতে চাইছেন না। 2019 সালে আমার বক্তব্য হচ্ছে ইতিবাচক ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন এরকমটা উনি বললেন, যেটা উনি টলিপাড়ার ক্ষেত্রে নিলেন, সেটা ওনার নিতে প্রায় 3 বছর 4 বছর লেগে যাচ্ছে। কেন? 19 যদি হয়, এই বক্তব্যের সময়টাকে যদি আমি প্রথম মাইলস্টোন ধরি, আজকে 24, তার মানে 19 থেকে 20, 20 থেকে 21, 21 থেকে 22, 22 থেকে 23, 23 থেকে 24, অলমোস্ট 4.5 বছরের সময়সীমা। কেন পারছেন না মমতা ব্যানার্জি করতে? না, পারছেন না, করছেন না। পারবেন কি করে? গোটা রাজ্য জুড়ে তো টাকা তোলা হয়েছে চাকরি দেওয়ার নাম করে। চাকরি দিতে গেলে যারা চাকরিটা পাবেন না, উনি তো সহজে টলিউডে ছুটে গেলেন। টলিউডটা তো গোটাটাই স্ক্রিপ্টেড, এটা বোঝা যাচ্ছে যে লড়াইটা কিসের, কি সমাধান হলো, কি দাবি ছিল, কি সমাধান হয়েছে আমরা কেউ বুঝতে পারিনি। কি হলো না, একজন তৃতীয় থার্ড পার্সনকে দরকার, তাহলে সমস্যাটা মিটে যাবে। সবাই দেখলাম আসলে ওখানে যিনি ভাতৃদ্বয় আছেন, সেখানে টলিউডে সেই ভাতৃদ্বয় প্রতিদিন সেখানে তারা চালাচ্ছেন, বুলডোজার চালাচ্ছেন। কিছু প্রতিভাবান শিল্পী আছে, আরো অজস্র প্রতিভাবান শিল্পী, যারা ওনাদের মিছিলে মিটিং এ 21শে জুলাইয়ের মঞ্চে বসতে পারছেন না, তাদেরকে বাইরে রেখে দেওয়া হচ্ছে। এটা আমাদের কারো অজানা না, কি চলছে টলিউডে সেটা সকলেরই জানা। আর সেখানে সমাধান করবার জন্য এটা আমরা জানতাম। যখন এই প্রশ্নটা এলো যে থার্ড পার্সন কেউ এলে এটা আমাদের মিটে যাবে, যখন বিভিন্ন ওই সব কাছাকাছি থাকা এমএলএ এমপিরা বলছেন যে থার্ড পার্সন, আমরা তখন জানতাম যে মুখ্যমন্ত্রী আসবেন, সমাধান হয়ে যাবে। এখন উনি ওটা সমাধান করতে ছুটে গেলেন, কিন্তু এই চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলার সময় পাচ্ছেন না। আর কথা যখন বলছেন, কাদেরকে যে সমাধান করবেন, সমাধানের রাস্তা ওনার কাছে নেই। মুখ্যমন্ত্রী চাইলে আর এ রাজ্যের পুলিশ চাইলে, এই যে ক্রাইম গুলো ঘটছে, পুলিশ চাইলে সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটি যেটা করছে বন্ধ করা যায়। পারুন বা না পারুন, ওনার এখতিয়ারের বাইরে যদি আইনি ব্যবস্থা থাকে তাহলে তো ওনার কিছু করার নেই। কিন্তু মানবিকতার যে মুখ, আমি আবারও একবার রিপিট করছি, মানবিক মুখ্যমন্ত্রী একবারের জন্যেও সুশান্তদেরকে ডেকে কেন তিনি কোনো বৈঠক করলেন না, এটাই হচ্ছে আজকে মানুষের কাছে সব থেকে বড় প্রশ্ন। ক্লিয়ার হয়ে যাওয়ার জায়গা আছে এখানটায়। আমি ফিরে এসে বিশ্বজিৎ দার কাছ থেকে উত্তর নেবো, একটা বিরতি নিতে হবে এই মুহূর্তে। বিরতি নিচ্ছে, দ্রুত ফিরে আসছে, আলোচনায় থাকবো অবশ্যই। বিশ্বজিৎ দাস, এরপরে রয়েছেন অধ্যাপক আমাদের সঙ্গে, ওনার কাছে যাবো, সঙ্গে থাকবো। হল্লা বউ কো স্পন্সর্ড বাই ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। কেশ কিং, ইন্ডিয়া's #1 হেয়ার ফল এক্সপার্ট। প্রতিবার ডেটল, অন্য কিছু কেন নয়? আরিয়ানকে চেনো না? দুষ্টুমির সঙ্গে যদি ওর বন্ধুত্ব না থাকতো তাহলে তো যা কিছুই চলতো। প্রতিদিন জীবাণুর সারি না হতো তো যা কিছুই চলতো। মাটি ওর খেলনা না হতো তো যা কিছুই চলতো। বৃষ্টি মানে সংক্রমণ আর রোগ, কিন্তু বাচ্চারা তাদের শৈশব কেন নষ্ট করবে? তাই আমার বাড়িতে আর কিছু নয়, চলে শুধুমাত্র ডেটল। ডেটল দেয় 100টি রোগ ছড়ানো জীবাণু থেকে সুরক্ষা। মায়ের ভরসা শুধু ডেটল। লাইফ ফ্রি প্যান্টস পাওয়ার পর থেকে
মায়ের খুশি আবার ফিরে এসেছে। লিকেজের ভয়ে আগে বাড়িতেই থাকতেন, ওনাকে বাইরে নিয়ে এলো লাইফ ফ্রি প্যান্টস। এতে রয়েছে 6টি গ্লাস পর্যন্ত শুষে নেবার ক্ষমতা বিনা ভারী হয়ে, তাই 12 ঘন্টা অবধি লিকেজের ভয় নেই। দারুণ। লিকেজের নেই কোনো ভয়, বাঁচো নির্ভয় লাইফ ফ্রি প্যান্টস। এক্সকিউজ মি ম্যাম, ছাড়ুন এটা। ফিনাইল ডিটারজেন্ট পরিষ্কার করার জন্য এই সমস্ত পদ্ধতি থেকে দিতে মুক্তি এসে গেছে লাইজল শক্তি। দেখবেন চমৎকার। এখানে লাইজল শক্তি ডিটারজেন্ট আর ফিনাইলের তুলনায় করে দ্বিগুণ পরিষ্কার, নাশ করে 99.9% জীবাণু। লাইজল শক্তি, সবচেয়ে দমদার, পরিষ্কার, চমৎকার। ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী, ইয়োর হিয়ারিং এইড স্পেশালিস্ট। যোগাযোগ 9830074043 তে। পাঞ্জাব স্টেট ডিয়ার 200 মান্থলি লটারি। প্রথম পুরস্কার 1,50,00,000 গ্যারান্টেড। টিকিটের মূল্য 200 টাকা। প্রথম পুরস্কার বিক্রি হওয়া টিকিট থেকেই। আজ 1 আগস্ট, দুর্গাপুজোর আর মাত্র 69 দিন বাকি। কবি মানুষের জন্য একদিন মুক্ত বায়ু চেয়েছিলেন, কিন্তু মুক্ত বায়ু এখন কোথায়? বায়ু আজ দূষণের আবরণে কারাগারে বন্দী। বিশ্বজুড়ে বায়ু আজ বিষাক্ত দূষণের শিকার। মেয়ে পক্ষ এসেই চলে যায়। বাবা অক্ষয়, আমাদের ছেলেটা এত ভালো কিন্তু অবিবাহিত, কুষ্টিতে তো কোনো দোষ নেই। দোষ আপনার টয়লেটে আছে। সুগন্ধিত ডিটারজেন্ট দিয়ে ঘষি। ডিটারজেন্টে না ঘষা হয় না সুগন্ধ টেকে। নতুন বেস্ট এভার ছোট হারপিক ডিটারজেন্টে থেকে 10 গুণ ভালো, সাফাই মাত্র 5 মিনিটে এবং বহু ঘন্টা সুগন্ধযুক্ত থাকে। এখন এটা ট্রাই করেননি তো করেছেন কি? শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। বিরাট, তোমার প্রথম ম্যাচ। কোনো এক্সপিরিয়েন্স নেই, খুব টেনশন ছিল। আর এটা তোমার ফার্স্ট ফিল্ম? ফার্স্ট শট, রিটেকের পর রিটেক, খুব বাজে অবস্থা হয়েছিল। অভিজ্ঞতা খুব জরুরি, তাই না? এই জন্য আপনিও আপনার বাড়ি বানান শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার দিয়ে, যাদের কাছে আছে 70 বছরের বেশি অভিজ্ঞতা। হল্লা বাউল, কো স্পন্সর্ড বাই ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। কেশ কিং, ইন্ডিয়া's #1 হেয়ার ফল এক্সপার্ট। ফিরে আসলাম আমরা, অবশ্যই এই বিষয়ে আলোচনা করছি। বিশ্বজিৎ দাস আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, কি মনে হচ্ছে এখানে এই যে ইতিবাচক মানসিকতা, নেতিবাচক মানসিকতা নিয়ে আজকে বিরোধীরা সোচ্চার এবং মানুষও দুটো বিষয়ে প্রশ্ন তুলছেন। তার মধ্যে ডেফিনেটলি মানুষের এখন সব থেকে বড় যেটা প্রশ্ন বা মানুষের জিজ্ঞাসা, সেটা হচ্ছে তদন্ত ভাই কবে শেষ হবে। আমাকে বহু লোক জিজ্ঞেস করেছেন ইডিসিবিআই কি করছে, এটা তদন্ত কবে শেষ হবে, বিচার কবে আমরা পাবো। আর দ্বিতীয়ত হচ্ছে মমতা ব্যানার্জির ভূমিকা, এটাকেও অস্বীকার করে। দেখুন দেবাশিসদা, আলোচনাটা আজকে রাজনৈতিক দল নিয়ে নয়, একদম পেশা এবং মানবিকতা নিয়ে। এই পেশা এবং মানবিকতার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেলেন টালিগঞ্জে। টালিগঞ্জে যেতে পারলে কেন এসপ্ল্যানেড যেতে পারলেন না? 4টে কারণ আপনি ভাবুন, যারা আমরা এত সহজ সরল সমীকরণ করে মুখ্যমন্ত্রী যাওয়ার বিরুদ্ধে বলছি। কারণ এর সঙ্গে টালিগঞ্জের ঘটনার সঙ্গে কোনো ফৌজদারি মামলা যুক্ত হয়নি। টালিগঞ্জের ঘটনার সঙ্গে বিনোদনের যে ফ্র্যাটার্নিটি, সেখানে রাজনৈতিক দল নিরপেক্ষ হয়ে যারা শাসক দলের নয় তারাও একসঙ্গে কাজ করেছে। তাদের দাবি কি, ওই ইন্ডাস্ট্রিটা বন্ধ থাকলে যে নামগুলো নিয়ে আমরা আলোচনা করছি, বড় বড় বুদ্ধিজীবী, বড় মাপের তারকা অভিনেতা অভিনেত্রী, তারা ছাড়াও নিচু স্তরের যারা জল নিয়ে আসেন, যারা কাজ করেন, প্রত্যেকটা সম্মানীয় কাজ, তাদের পরিবার চলবে না। অর্থাৎ এই যে মানুষগুলো রয়েছে এর সঙ্গে সরাসরি রাজনীতি যুক্ত হয়নি এবং একজনের বিরুদ্ধে একটা জায়গায় অভিযোগ মাইক্রো লেভেলে, শিক্ষা দুর্নীতির মতো স্ক্যাটার্ড ওয়েতে যে অভিযোগ আসছিল, ইনস্টিটিউশনাল করাপশন, সেটা টালিগঞ্জের ক্ষেত্রে নেই। সেই কারণে মুখ্যমন্ত্রীকে যেতে হয়েছে যাতে পরিস্থিতি আরও খারাপ না হয়, যাতে এই কদিন আটকে আছে এই ইন্ডাস্ট্রি তো রাজ্যকেও রেভিনিউ দেয়, রাজ্যের অর্থনীতিতেও তো তার একটা প্রভাব আছে, সেই কারণে ছুটে গেছেন। এবার আসি যে শিক্ষা দুর্নীতিতে অবশ্যই আমার সঙ্গে রয়েছেন সুশান্ত রয়েছেন। আমি আগেও সুশান্তর সঙ্গে অনেক চ্যানেলে অনুষ্ঠান করেছি, বলেছি যে কখনোই এই রাজ্যে শিক্ষা দুর্নীতির অভিযোগকে বা শিক্ষা দুর্নীতিকে আমরা সমর্থন করি না। কেন করি না
তার কারণ যেখানে যোগ্য চাকরি প্রার্থী, বিষয়টা আদালতের আমরা জানি, বারবার প্রশ্ন তোলা হয় বিষয়টা আদালতে, কিন্তু যে মুহূর্তে এর সঙ্গে সিবিআই, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট জড়িয়ে গেল, সেখানে কোনো রাজনৈতিক নেতা বা প্রশাসনিক প্রধান বা মানবিক মুখ্যমন্ত্রী তিনি কি যেতে পারেন, আলোচনা করতে পারেন? এটা হচ্ছে প্রথম জায়গা। দ্বিতীয় কথা, যে কারণে আইনের দিক থেকে বাধা আছে, সুশান্ত বলবে একের পর এক 2015-16 যা রেজাল্ট বেরোলো 2018-তে, তারপরে এত বছর ধরে চাকরি হচ্ছে না। এটা কিন্তু এই যে তুমি যে প্রশ্ন তুললে যে সিবিআই তারা কবে রেজাল্ট দেবে, এ তো মানবিক দিক থেকে ওদের ক্ষতি। ওরা যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা ডিমান্ড করে, তাহলে কি ওদের রিটায়ারমেন্টের পরে সিবিআই তার চার্জশিট দেবে, তার রেজাল্ট দেবে? লাস্ট কথা বলবো যে এই মুহূর্তে পরিস্থিতি এতটা জটিল, শিক্ষা দুর্নীতি, আমি জানি না এটা হাইপোথেটিক্যাল কিনা, কিন্তু আমার মনে হয় আইনকে বাদ দিয়ে, রাজনীতিকে বাদ দিয়ে একটা ভাবনা যদি ভাবা যায় যে এই মুহূর্তে রাজ্যের প্রশাসনিক প্রধান রাজ্যপাল, অ্যাডমিনিস্ট্রেটিভ হেড মুখ্যমন্ত্রী, সর্বদলীয় প্রতিনিধি, আদালতের প্রতিনিধি, তারা একসঙ্গে বসে সিদ্ধান্ত না নিলে আমি জানি না যে এই সমস্যার সমাধান কি হবে, কত শো আমাদের করতে হবে, কত দিন বসে থাকতে হবে সুশান্তদের। সুতরাং আমরা চাই যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাক, তার জন্যে যত তাড়াতাড়ি দ্রুত ব্যবস্থা হোক। সে 50 বছর 100 বছর পরে যোগ্য চাকরি প্রার্থী খুঁজে বের করলে সেই একদম আমরা পাওয়া না পাওয়াটা সমান না। আমরা ওই যে একটা নাটকে অয়দীপ হাউসের কথা আছে না, তখন সেই মৃত নগরীর রাজা হয়ে তুমি কি করবে অয়দীপ হাউস, সুশান্তদের অবস্থা এখন ঠিক না। একদমই তাই। তবে না, এক্ষেত্রে দুটো জায়গায় যেটা বিশ্বজিৎদা বলছিলেন, রাজনীতি যুক্ত হয়নি, এই একটা শব্দ উনি বললেন যে টালিগঞ্জের টলিপাড়ায় রাজনীতি যুক্ত হয়নি, কিন্তু যারা তার মধ্যে বেশ অনেক অভিনেতা, আমি একাধিক শোতে বাদশাকে বলতে শুনেছি, কৌশিক সেনকে বলতে শুনেছি, এবং এই যে সেদিন আমার নিজের ব্যক্তিগতভাবে রুদ্রনীলের সঙ্গে কথা, মানে ব্যক্তিগত বলতে টেলিভিশনে কথা হয়েছে, আপনারা দেখেছেন টেলিভিশন শো হয়েছে, এরা প্রত্যেকেই বলছেন যে বিজেপি করবার অপরাধে তাদেরকে দিনের পর দিন কাজ দেওয়া হচ্ছে না এবং এটা ইন্টেনশনালি করা হচ্ছে। কাজে টালিগঞ্জে রাজনীতি যুক্ত হয়নি একেবারে, এটা বিশ্বজিৎ বাবু কি করে হলফ করে বলতে পারছেন আমি জানি না। দ্বিতীয়ত উনি বললেন ইস্যুটার ক্ষেত্রে বলেছি, ওটা তো অন্য ইস্যু, কে কাজ পাচ্ছে কে কাজ পাচ্ছে না, মানে এই ঘটনাটা যুক্ত হলে এর সঙ্গে রাজনীতির কোনো আচ্ছা হ্যাঁ, এই ঘটনার সঙ্গে যুক্ত নেই। দ্বিতীয়ত উনি বলছেন যে সুপ্রিম কোর্ট যখন জড়িয়ে গেল, আমরা এই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে উনি বলছেন সুপ্রিম কোর্ট জড়িয়ে গেল, হাইকোর্ট বা এডিসিবিআই জড়িয়ে গেল, হাইকোর্টের কাছে যাওয়া হলো, হাইকোর্ট রাজ্য পুলিশের উপর বিশ্বাস না রাখতে পেরে এডিসিবিআই দিলেন, অফেন্সের তদন্ত করছে সিবিআই, ইকোনমিক দিকটা দেখছে ইডি। আর এই ঘটনা নিয়ে কোনো জায়গায় হাইকোর্টের কোনো নির্দেশে সুপ্রিম কোর্টের কথা বলা নেই। সুপ্রিম কোর্টে গেছে কিন্তু রাজ্য সরকার, একাধিক ইস্যুতে কি করে এই তদন্ত আটকানো যায়, এটা ইন্টেনশনালি হয়েছে কিনা আমি জানি না, কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে, পরিষ্কার তাদের দাবি ছিল, এটা আবেদন ছিল সুপ্রিম কোর্টের কাছে, এই তদন্ত যেন সিবিআই তদন্ত করা বন্ধ করে দেয়। দেবাশিস, আমি কিন্তু একেবারে রাজনৈতিক নিরপেক্ষভাবে কে গেছে, কেন গেছে সেই প্রশ্নে আমি যাই, কিন্তু এই যে সুপ্রিম কোর্ট জড়িয়ে যায়নি, বরঞ্চ জড়িয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সিবিআই জড়িয়ে আছে, সবাই এই মামলাটার সঙ্গে যুক্ত আছে। সুতরাং সেই মুহূর্তে বেরোনোর পথ কি, একটা বেরোনোর পথ দরকার। আপনি বলেছেন বিভিন্ন এবং বিভিন্ন প্রতিনিধি ছাড়া এটা বেরোনোর জায়গা নেই, এবং আইনি প্রক্রিয়া বা তদন্ত প্রক্রিয়া করে কবে শেষ হবে তার জন্য আপনি উদাহরণও দিলেন যে সুশান্তদের সেই সময় হয়তো শিক্ষকতা করার সেই অর্থে কোনো নিরর্থক হয়ে যাবে বিষয়টা। আমি আসছি সুভাষিস, এই মুহূর্তে চাকরি প্রার্থীরা এই টলিপাড়ার সমস্যা মেটার পর তারা কিন্তু আবারও আরেকবার তাদের ক্ষোভ, অভিযোগ, তাদের যে অভিব্যক্তি, তার একটা সম্পূর্ণভাবে প্রতিক্রিয়া আমাদের কাছে এসে পৌঁছলো। আমাদের চিত্র সাংবাদিক এবং আমাদের সাংবাদিকের সামনে তারা তাদের সেই ক্ষোভ তারা জাহির করলেন, কিভাবে শুনুন। দিন ধরে এই মাতঙ্গিনী হাজরার পাদদেশে আমরা রোজ জল বৃষ্টি উপেক্ষা করে আমরা অবস্থান করছি, অথচ মাননীয় মুখ্যমন্ত্রী টালিগঞ্জের সমস্যা মাত্র দুদিনেই সমাধান করে দিলেন। আমরা এতদিন ধরে বঞ্চিত, আমাদের দিকে মাননীয় হস্তক্ষেপ করছেন না। আমরা অবিলম্বে, আমরা যোগ্য ওয়েট দিয়ে যারা এখনো বহাল তবিয়াতে তারা চাকরি করছে, আর আমরা রাস্তায় এই জলের মধ্যে, এই বর্ষার মধ্যে আমরা ভিজে আমরা এখানে অবস্থান বিক্ষোভ, অবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই। প্রথম যে বিষয়টি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী টলি অভিনয়ের অচলাবস্থা সেখানে হস্তক্ষেপ করেছে, সেটা সাধুবাদ, কিন্তু শিক্ষাক্ষেত্রে বাংলা রাজ্যে যে অচলাবস্থা রয়েছে, যোগ্য মেধা
মাতঙ্গিনী হাজরা মূর্তি পাদদেশে রয়েছে, একাধিক মঞ্চ এখানে অবস্থান রয়েছে, দীর্ঘদিন ধরে রয়েছে, কারো 700 দিন, কারো 500 দিন, কারো 600 দিন, এভাবে কত দিন যোগ্য মেধা এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা এখানে প্রতিনিয়ত অবস্থান ধর্ণা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী যেন এই নিয়োগে বা আমাদের মঞ্চগুলোর সঙ্গে আলোচনায় গ্রুপ ডি, গ্রুপ সি, তার সঙ্গে আরও যে সমস্ত ধর্ণা মঞ্চগুলো রয়েছে তাদের অ্যাকচুয়াল দাবি কি, সেই দাবিটা তো উনি একবার জানবেন, আমাদের কাছে তো উনি আসবেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বারংবার আহ্বান জানিয়েছি যে আপনি অন্ততপক্ষে আসুন, আমাদের সমস্যাগুলো শুনুন, অথবা আমাদেরকে আপনি ডাকুন, আমরাও যাচ্ছি আপনার কাছে। খুব একটা অদ্ভুত ব্যাপার না। আমি সুশান্তর কাছে, আপনারা সবাই বলবেন একবার করে বলেছেন, সুশান্ত এখনো তো সেই অর্থে বলেনি। সুশান্ত, তাহলে কি এই যে যারা আন্দোলন করছে তাদের মধ্যে সেই অর্থে কোনো ক্ষমতাশালী তৃণমূল নেই যে সরাসরি মমতার কাছে কি কথাটা বলবে? আমি কেন বলছি, কারণ যখনই চাকরি প্রার্থীদের বক্তব্য আমরা শোনাচ্ছি, ঠিক পাশে যে ছবিটাকে আমাদের এডিটর দিচ্ছেন, মানে আমাদের যে এই প্রোগ্রামের যে প্রডিউসার তিনি যে দিচ্ছেন, সেই ছবিটা এর মধ্যে যারা রয়েছেন তাদেরকে প্রত্যেককে আপনারা চেনেন। ছবিটা এখনও টিভি স্ক্রিনে অরূপ বিশ্বাস, যদি আমি বাদিক থেকে শুরু করি, তারপরের যে ব্যক্তি দাঁড়িয়ে আছেন দীর্ঘদিনের পরিচালক গৌতম ঘোষ, পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে, তার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তার পাশে আরেক তৃণমূলী সাংসদ দীপক অধিকারী। যদিও ভাগ্যক্রম বা সৌভাগ্যক্রম এর মধ্যে রাজ চক্রবর্তীকে দেখা যাচ্ছে না। এই জাতীয় লেভেলের তৃণমূলী নেতারা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বলেন যে দিদি প্রবলেমটা মিটিয়ে দিন। আমার কথা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যোগ্যতার নিরিখে, সেক্ষেত্রে রাজনীতি কে কোনটা করছে আমার দেখার দরকার নেই, কিন্তু প্রেজেন্টেশন মুখ্যমন্ত্রীকে গিয়ে বলা, সেই ক্ষেত্রে কি আপনাদের, আমি উল্টো দিকেই ধরছি আমি, সেই ক্ষেত্রে আপনাদের কোনো কার্পণ্য রয়েছে যে যার জন্য মুখ্যমন্ত্রী হার্দিকভাবে, মানে ওনার মন তো অনেক বড়, কিন্তু সেই মনে চাকরি প্রার্থীদের জায়গা হচ্ছে না? দেখুন, চাকরি প্রার্থীদের কোনো রাজনৈতিক রং হয় না। আমরা চাকরি প্রার্থী, আমরা শুধু যোগ্য মেধা, ন্যায় বিচার প্রতিষ্ঠার কথাই বারবার রাজপথে নেমে। মাঝখানে ছোট্ট একটা কথা বলবো, আমার একটা ছবির কথা খুব মনে পড়ছে। আপনারা বড় ব্যানারে নিয়ে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে, তখনও তিনি বিজেপিতে যোগ দেননি। সেই কাগজে লেখা ছিল আপনি আমাদের ভগবান, কিন্তু আজ পর্যন্ত আপনারা মুখ্যমন্ত্রীকে ভগবান বলে তার কালীঘাটের বাড়ি বা নবান্নের দরজায় কেউ কোনো ব্যানার নিয়ে যাননি। এটা আপনাদের দিক থেকেও কি কার্পণ্য? মুখ্যমন্ত্রীর আপনারা সমালোচনা করছেন মন থেকে ভালোবেসে, দিদি বলে ডেকে, বা উনি তো বলেন প্রত্যেকের মাতৃস্থানীয় উনি, এইভাবে চাকরি প্রার্থীরা কখনো আবেদন করেছেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আপনারা ভগবান বলছেন, কিন্তু মুখ্যমন্ত্রীকে তো ভগবান বলেননি কখনো। দেখুন, উনি তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা রাজ্যের নাগরিক বা শিক্ষিত। মাননীয় মুখ্যমন্ত্রী এই নিয়োগ প্রক্রিয়াগুলোতে, যদি আপার প্রাইমারির কথা বলি, তিনি যেই জায়গা থেকে আন্দোলন করে উত্থান হয়েছিলেন বা সরকারে এসেছিলেন বা পরিবর্তন ডাক দিয়েছিলেন, সেই জায়গায় 14 সেপ্টেম্বর 2016 সালে আপার প্রাইমারি নিয়োগের ঘোষণা করেন। সেদিনই হাইকোর্টের রায় হওয়ার পরবর্তী একটা সময় আপার প্রাইমারি টেট পরীক্ষার ফল প্রকাশ হয়। দুটো সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তৎকালীন শিক্ষামন্ত্রী, আজকে যিনি জেলে আছেন পার্থ চ্যাটার্জিকে পাশে বসে ঘোষণা করেছেন আগামীতে অবিলম্বে আপার প্রাইমারিতে নিয়োগ করা হবে। আমি যে নিয়োগের কথা বলছি, এখনও যে নিয়োগটা অধর রয়েছে 14 সেপ্টেম্বর 2016 সালে, আবারও তিনি পরবর্তীতে 21 জুন 2021 সালে নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করলেন, জানালেন পুজোর আগে নিয়োগ। ঢাকের কাঠি বাজলো, কিন্তু নিয়োগ হলো না। 30 মে 2023 সালে, গত বছরে, তিনি আবারও ঘোষণা করলেন। অনেক দিন ধরে সেই নিয়োগটা হয়নি, মামলার জটার জন্য অবিলম্বে তারা নিয়োগ করতে তৎপর। এই বিষয়টি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বারবার ঘোষণা করেছেন। 14,339 শূন্য পদে আপার প্রাইমারি 5ম থেকে 8ম শ্রেণী অবিলম্বে নিয়োগ করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই তো বিষয়টা অবগত, তিনবার ঘোষণা করেছেন। আচ্ছা, এই 29 মার্চ এমন কোন সেক্টর আছে, আমি জাস্ট একটু আউট অফ কিউরিয়াসিটি জিজ্ঞেস করি, এমন কোন জায়গা আছে যেখানে আইনি জটিলতা নেই, ইচ্ছা করলে নিয়োগ করা যায়? হ্যাঁ, অবশ্যই রয়েছে। কাদের রয়েছে সেটা? এসএলএসটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে 28 জুলাই 2021 সালে তৎকালীন প্রিন্সিপাল সেক্রেটারি, গতকাল যাকে সরানো হয়েছে, নতুন শিক্ষা সচিব এসছেন, স্কুল শিক্ষা সচিব 21 জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী সভা থেকে জানালেন যে আমি মামলার জন্য নিয়োগ করতে পারছি না। সিঙ্গেল বেঞ্চ সে আমার স্কুল সার্ভিস কমিশন আইনজীবী জানালেন, রাজ্যের প্রধান বলেছেন যে মামলার জন্য নিয়োগ করতে পারছি না। রাজ্যের স্কুল শিক্ষা সচিবকে হলফনামা দিতে হবে কোন মামলার জন্য কত নিয়োগ আটকে রয়েছে। তখন 28 জুলাই 2022 সালে, সে সময় কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈন ছিলেন, গতকাল যাকে সরানো হয়েছে, তিনি এই আদালতে হলফনামাটি দেন। সেখানে বলা রয়েছে নতুন বিজ্ঞপ্তির ক্ষেত্রে এসএলএসটি 9-10, 13,842, এসএলএসটি 11-12, 5,527 এই শূন্যপদ রয়েছে।
সেখানে নিয়োগের কোনো এমবার্গো নেই, অর্থাৎ আইনি কোনো বাধা নেই। এবং কি স্কুল সার্ভিস তারপরে কিন্তু সেগুলো নিয়োগ হয়নি না, 5ই মে একটা নোটিশ আইনি করেছিল, এমবার্গো আপনি বলছেন নেই, কিন্তু তৎসত্ত্বেও নিয়োগ হয়নি। সেটা কিন্তু আদালতের সেই বিজ্ঞপ্তি বা হলফনামা দিয়েছে। আচ্ছা বেশ, এই ক্ষেত্রে আমি না বিশ্বজিৎ দার থেকে জাস্ট একটু আমি তো ওনার অবস্থানটা এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। ইন্টারেস্টিং। তারপরে স্কুল সার্ভিস কমিশন কি করেছে, 5ই মে 2022 সালে সেই বছরে একটা নোটিশ জারি করেছিল, অবিলম্বে সহকারী শিক্ষক নিয়োগ 9, 10, 11, 12 বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি হয়েছে কবে, সেটা 5ই মে 2022 সালে, কিন্তু এখনো কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। 22, 23, 24 চলে গেল, এখনো কিন্তু সেই বিজ্ঞপ্তি রয়ে গেল। সেই বিজ্ঞপ্তি প্রকাশ এইখান থেকে আমি পুরো রাজনীতিকে আজকে একদম ক্রস মার্ক করে দিচ্ছি। রাজনীতির জায়গা নেই, যেখানে যে আইনি বাধা নেই, আইনি প্রতিবন্ধকতা নেই পরিষ্কার বাংলায়, সেখানে কেন নিয়োগ হচ্ছে না? তাও একটাও জায়গা নেই যেখানে আইনি প্রতিবন্ধকতা নেই। উনি বলছেন যে তার কারণ মনীষ জৈন জানিয়েছেন কোর্টের কাছে সাবমিশন করছেন। উনি তো মনীষ জৈনের কোর্ট সাবমিশনের পেপার নিয়ে প্রত্যেকটা যে কটা মামলা বললো, যে মামলা রয়েছে 28 জুলাই এই কোর্টে রয়েছে, প্রত্যেকটা মামলার আলাদা আলাদা মেরিট রয়েছে, যে মামলাগুলোর কথা বলছে বা বিজ্ঞাপনের কথা বলছে। তা সাধারণভাবে কি মনে হয়, একটা 2 বছর আগে বিজ্ঞাপন দেওয়া হলো, এখনো লোক নেওয়া হলো না কেন? এটা কি সদিচ্ছার অভাব? না, মামলাটা কি নিয়োগ আটকানোর জন্য মামলা হয়েছে কেন? মামলা হয়েছে এইগুলো তো আবার অন্য, যে মামলা রয়েছে তাহলে তো মামলা হয়েছে কেন সেটা বিচার করলে, আর পরবর্তীকালে ছেলেমেয়েরা এসে বলেছে আমাদের কোনো আইনি বাধা না। আমার যেটা মনে হয় যে এই মুহূর্তে যে সদিচ্ছার কথা বলছো, বারবার মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী সদিচ্ছার কথা বলছেন যে নিয়োগ হবে, এবং এই বিজ্ঞাপনও দেখাচ্ছে, বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আমরাও চাই যারা যোগ্য চাকরি প্রার্থী তারা চাকরি পাক, এবং কোনো রকম ভাবে শিক্ষার মধ্যে, যেহেতু শিক্ষা একটা জাতির মেরুদণ্ড, এবং সেখানে করাপশন এলে সেই জাতি এক্সিস্ট করতে পারে না। সুতরাং আমরা এই করাপশনের বিরুদ্ধে, করাপশন প্রমাণিত হোক, অযোগ্যদের পানিশমেন্ট হোক, এবং সুশান্তর মধ্যে যোগ্য যারা, কিন্তু এই যোগ্যতাটা প্রমাণ করছে কোর্ট, এই যোগ্যতাটা প্রমাণ কোথায় কোথায় করাপশন হচ্ছে চিহ্নিত করছে তারা। সেটা যতদিন না হবে তাহলে আরো একটা ভুল পদক্ষেপ হবে। এখানে কোনো আইনে কোনো বাধা নেই। আমি ভেবেছিলাম নতুন বিষয় যাব, কিন্তু জাস্ট ফিরে আসার পর আমি 2 মিনিট বলতে দেবো সবাইকে, কিন্তু বিরতিটা টাইমে আমাদের নিতেই হবে। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে জাস্ট এই কনক্লুশনে আসবো। কারণ একাধিক ক্ষেত্রে আইনি জটিলতা নেই বলছে সুশান্তরা, কিন্তু তৎসত্ত্বেও নিয়োগ হয়নি। এবং এটাও আমরা শুনতে পাচ্ছি যে কমিশনের তরফ থেকে একাধিক জায়গায় আইনজীবী পাঠানো হয় না, মামলার ডেটগুলো ইচ্ছা করে ডিলে করা হয়। এই যে ডিলেমা, এই যে ইন্টেনশনাল ডিলেমা, এর কি কারণ রয়েছে? আইনজীবী জান না, সরাসরি এসএসসির তরফ থেকে বলে আমাদের আইনজীবী নেই আজকে। এই চাকরি প্রার্থীরাই বলেছে আমাকে, আমি তো আর কোর্টে গিয়ে শুনিনি, ওনারাই অভিযোগ এটা। আমি অবশ্যই কেন এর কারণ শুনবো বিরতির পর ফিরে এসে আবার থাকছি। এরপর আমরা আনন্দপুরে মারাত্মক ভয়াবহ ঘটনা, তোলাবাজি, গ্রেপ্তার 2 জন, আমরা সেই খবরের সঙ্গেও আলোচনায় আসবো, সঙ্গে থাকুন। হল্লা বউল co-sponsored by ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। কেশ কিং, ইন্ডিয়া's #1 হেয়ার ফল এক্সপার্ট। গরম এমন যে বাইকের সিট যেন জ্বলন্ত চাটুর মতো ছেঁকা দেয়, হালকা একটা ব্যাগও ভীষণ ভারী লাগে। হায়, এর জন্য একটা নয়, 2টো উপায়, ডেটল আইসি কুল আর ডেটল লাইম কুল, যা দেয় ঠান্ডা ফিলিং আর ঘামের দুর্গন্ধ ছড়ানো জার্মস তাড়িয়ে করে দেয় ফুললি রিফ্রেশ। গরম যান ভুলে নিয়ে আসুন ডেটল আইসি কুল আর লাইম কুল। কি মিস্টার কুমার, সুগার কন্ট্রোলে আছে তো? হ্যাঁ ডক্টর। বারবার খিদে পায়? এখন আর পায় না। গুড গুড, কিপ ইট আপ। আমার মতো আপনিও ভরসা রাখুন শুধু ক্লিনিক্যালি প্রমাণিত এনশিওর ডায়াবেটিস কেয়ারের উপর। কেবলের ট্রিপল কেয়ার সিস্টেমেই আছে হাই ফাইবার, উচ্চমানের প্রোটিন আর 36টি নিউট্রিয়েন্ট, যা ব্লাড সুগার সামনে রাখতে সাহায্য করে 4 সপ্তাহে। এনশিওর ডায়াবেটিস কেয়ার। আমার কালেকশন অলওয়েজ ট্রেন্ডিং। অক্ষয়, আপনার নতুন কালেকশন ওয়াও, কিন্তু টয়লেটে নো হারপিক। ভালো ডিটারজেন্ট আছে তো? বেস্ট এভার নেই না? অনেকক্ষণ ঘষেছিলাম। মাত্র 5 মিনিটের কাজ ছিল, 10 গুণ ভালো সাফাই, 5 মিনিটে চমক, আর বেশ কয়েক ঘন্টা পর্যন্ত সুগন্ধিত থাকে। কি চমক! এখন হারপিক আমার চয়েস। এখনো এটা ট্রাই করেননি? করেছেন কি? মনে রেখো, বড় স্বাদে করা চাই আয়োজন। এভরিডে মশলা, টেস্টি হবে ভোজন। এভরিডে স্পাইসেস, 100% টেস্ট। এভরিডে স্পাইসেস বেস্ট। SUTEC, a learning environment where mentorship, guidance, and world-class infrastructure create the leader and champions of tomorrow. With high-tech labs, a sports complex, and a centrally located campus, SUTEC prepares you for life. নাম দিয়েছো কিন্তু দাঁত দিও না।
একটু জ্বালা হয়। এ হলো দাঁত যা ছুলে ছড়িয়ে পড়ে। রিংগার্ড এ ফাঙ্গাসের লক্ষণ থেকে 7 দিনের মধ্যে মুক্তি দেয় আর ইনফেকশন ছড়িয়ে পড়া প্রতিরোধ করে। রিংগার্ড, ভালোবাসা ছড়িয়ে দাও, দাঁত নয়। বৃষ্টির সঙ্গে আসে সংক্রমণ আর রোগের ঝুঁকি, তাই বাড়িতে ব্যবহার করুন ডেটল অ্যান্টিসেপটিক লিকুইড। এর এক বোতলে দেয় 100 রোগ ছড়ানো জীবাণু থেকে সুরক্ষা। যেসব বাড়িতে রোজ ডেটল ব্যবহার করা হয় সেখানে মানুষ কম অসুস্থ হয়। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা অনুমোদিত। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। শুনলাম আপনি নাকি বাড়ি বানাচ্ছেন? 80-90 ভাগ বাড়ি কিন্তু বানানোর কয়েক মাসের মধ্যেই ড্যাম্পে ভুগতে শুরু করে। আর ড্যাম্প বারবার ফিরে আসে, মানে বারবার রিপেয়ার আর খরচ। তাহলে উপায়? বাড়ি বানানোর শুরুতেই শ্যাম স্টিলের স্টার্ট ফ্লেক্স ওয়াটারপ্রুফিং সলিউশন। জল ঢুকতেই দেয় না, ড্যাম্প পড়তেই দেয় না। সিএন ফ্ল্যাশ, টাইটেল স্পন্সর্ড বাই অরেঞ্জেস, বিলাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে। জামিন মামলা শঙ্করাঢ্যর। ইডির আইনজীবীর বক্তব্য, আগামী সপ্তাহেই মামলার শুনানি ধার্য করলে ভালো হয়। 12ই অগস্ট মামলার পরবর্তী শুনানি। কলকাতায় 2 দিন বন্ধ ট্রাম পরিষেবা। শুক্রবার থেকে বন্ধ টালিগঞ্জ বালিগঞ্জ রোডে ট্রাম চলাচল। রাসবিহারী সংলগ্ন শ্যামাপ্রসাদ মুখার্জি রোড এলাকায় পাইপলাইনের কাজের জন্য পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত প্রশাসনের। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের দাবিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বৈঠক সারলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। বৃহস্পতিবার দীর্ঘমেয়াদী আলোচনা সারেন তারা। বেহালা শখের বাজার এলাকায় ম্যালেরিয়া আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু। জ্বর নিয়ে 12 দিন বিষ্ণুপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি ছিলেন তিনি। বাঙ্গুর হাসপাতালে মৃত্যু হয় রোগীর। এখনো পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্ত 78 জন। পান্ডুয়ার প্রাথমিক স্কুল পরিদর্শনে গিয়ে দিদিমণির ভূমিকায় দেখা গেল তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে। পড়ুয়াদের পড়া ধরলেন সাংসদ নিজেই। সিএন ফ্ল্যাশ, টাইটেল স্পন্সর্ড বাই অরেঞ্জেস, বিলাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে। প্রতিবার ডেটল, অন্য কিছু কেন নয়? আরিয়ানকে চেনো না? দুষ্টুমির সঙ্গে যদি ওর বন্ধুত্ব না থাকতো তাহলে তো যা কিছুই চলতো। প্রতিদিন জীবাণুর সারি না হতো তো যা কিছুই চলতো। মাটি ওর খেলনা না হতো তো যা কিছুই চলতো। বৃষ্টি মানে সংক্রমণ আর রোগ, কিন্তু বাচ্চারা তাদের শৈশব কেন নষ্ট করবে? তাই আমার বাড়িতে আর কিছু নয়, চলে শুধুমাত্র ডেটল। ডেটল দেয় 100টি রোগ ছড়ানো জীবাণু থেকে সুরক্ষা। মায়ের ভরসা শুধু ডেটল। এবার ট্রাই করুন নতুন ডেটল শাওয়ার জেল, লং লাস্টিং ফ্রেশনেস এর জন্য। লাইফ ফ্রি প্যান্টস পাওয়ার পর থেকে মায়ের খুশি আবার ফিরে এসেছে। লিকেজের ভয়ে আগে বাড়িতেই থাকতেন, ওনাকে বাইরে নিয়ে এলো লাইফ ফ্রি প্যান্টস। এতে রয়েছে 6টি গ্লাস পর্যন্ত শুষে নেবার ক্ষমতা বিনা ভারী হয়ে, তাই 12 ঘন্টা অবধি লিকেজের ভয় নেই। দারুণ! লিকেজের নেই কোনো ভয়, বাঁচুন নির্ভয় লাইফ ফ্রি প্যান্টস। বাই। আজকের ব্যায়াম শুরু। কোমর বেঁধে উঠিয়ে শস্ত্র, ফিনাইল ডিটারজেন্ট করো একত্র, সাফ কর তুই যত্র তত্র। ব্যাস এইটুকু পরিষ্কার? কবে পাবো এর থেকে মুক্তি? নিজের ভেতরের জাগিও না শক্তি। এসে গেছে নতুন লাইজল শক্তি। ডিটারজেন্ট আর ফিনাইলের তুলনায় করে 2 গুণ পরিষ্কার, মারে 99.9% জীবাণু। লাইজল শক্তি, সবচেয়ে দমদার পরিষ্কার চমৎকার। পাঞ্জাব স্টেট ডিয়ার 200 মান্থলি লটারি। প্রথম পুরস্কার 1,50,00,000 গ্যারান্টেড। টিকিটের মূল্য 200 টাকা। প্রথম পুরস্কার বিক্রি হওয়া টিকিট থেকেই। আরে করণ, হাই। আর এরা? আজ আবার মুডের ব্যান্ড বাজবে, আসুন দেখি। বেজে গেছে। রোজ সকালে সেই স্যাড মুড। কারণ এনার সকাল শুরু হয় ডাল বাথরুমের সাথে। কিন্তু আমি তো ডিটারজেন্ট দিয়ে ঘষি। ডিটারজেন্টের ডালনেস দূর করো হারপিক বাথরুম ক্লিনারের চমকানো। এর গাঢ় ফর্মুলা শ্যাওলা আর হলদেটে ভাব সহজেই দূর করে আর দেয় ডিটারজেন্টের তুলনায় 10 গুণ বেশি স্বচ্ছতা। বাহ, এত চমক! হারপিক বাথরুম ক্লিনার, বাথরুম চকচক করে তো মুড চকমক করে। একটা ছোট লোমও না।
ভেতরে কি 24/7 স্যালো আছে? স্যালো থেকেও বেটার উইথ ওয়্যাক্স স্ট্রিপস, পিল, অ্যাপ্লাই, কুল। এতে আছে কুল জেল ওয়্যাক্স টেকনোলজি, যা ছোট ছোট লোমকেও গোড়া থেকে টেনে তোলে, যা স্যালোর ওয়্যাক্স করতে পারে না। উইথ ওয়্যাক্স স্ট্রিপস, দ্য বেটার ওয়ে টু ওয়্যাক্স। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। সবাই জানতে চায় আমাদের সম্পর্কে সবচেয়ে স্পেশাল কি? কিছু না, জাস্ট পিওর ভালোবাসা। সম্পর্ক হোক বা বাড়ি, পিওরের উপর ভরসা রাখো। যেমন শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার, যা তৈরি পিওর স্টিল দিয়ে। হল্লা বাউল, কোড স্পন্সর্ড বাই ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। কেশ কিং, ইন্ডিয়া's #1 হেয়ার ফল এক্সপার্ট। আবারও ফিরে আসলাম আলোচনায়। সুভাষিস দা, তখন যে আলোচনা হচ্ছিল যে সদর্থক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল, আর এই যে দীর্ঘদিন ধরে আইনি সূত্রতা, আইনি জটিলতা, যেটাকে মানুষ কথায় বলেন যে আইনি জটিলতা, এর সমাধানের রাস্তাটা কোথায়? সমাধানের রাস্তা দুটো, সেটা হলো সিবিআই ইডি যত তাড়াতাড়ি শেষ করবে, তত তাড়াতাড়ি চার্জশিট দেবে, যত তাড়াতাড়ি কোর্টকে বুঝিয়ে দেবে যে এই জায়গাগুলোতে করাপশন আছে। শুধু ফাইন্যান্সিয়াল করাপশন না, ফাইন্যান্সিয়াল করাপশনটা হয়েছে কিসের জন্য, অফেন্সটা কোথায় হয়েছে, সেইখানে পৌঁছলে পরে কোর্ট একটা সিদ্ধান্তে যেতে পারবে। এক দ্বিতীয় কথা হলো, তুমি কিছুক্ষণ আগে বলছিলে টালিগঞ্জের ঘটনাটা মিটে গেল, অথচ এইটা মিটছে না। কারণ কুণাল ঘোষ তো এসেছিল মঞ্চে, কুণাল ঘোষকে কথা দিয়ে গেছিল, ঠিক আছে আমি দেখছি, আমি কথা বলছি মুখ্যমন্ত্রীর সাথে, তারপরেও তো মেটেনি। বিশ্বজিতের একটা কথা শুধু মনে করিয়ে দেয়, বিশ্বজিৎ বলছে যে যখনই হোক তাড়াতাড়ি করা উচিত, কিন্তু এই তাড়াতাড়ি করতে করতে যেহেতু কোর্টের প্রক্রিয়াটা দীর্ঘ হয়ে যায়, বলে 3 বছর যদি চলে তাহলে কিন্তু প্রজন্ম অযোগ্য শিক্ষক দ্বারা মানে একটা জেনারেশন তৈরি হচ্ছে, শিক্ষা লাভ করছে, একটা জেনারেশন তৈরি হচ্ছে, 2-3টে জেনারেশন তৈরি হচ্ছে, যারা একদম অযোগ্য, চাকরি পাওয়ার অযোগ্য, সরকারে বসার অযোগ্য হয়ে যাবে, তারা সরকারি কাজ পাবে না। সুভাষিতা, যেটা আপনি বুঝতে পারছি, এখানে আদালত নিশ্চয়ই তাদের বিবেচ্য বিষয়ের মধ্যেও এটা ভাবছে। এটা আমি আর আপনি ছাড়াও আইন তো সমাজকে বাদ দিয়ে নয়, সমাজের প্রেক্ষাপটে তারাও কিন্তু এই বিষয়টা, কারণ আমাদের মূল লক্ষ্য কি, যারা যোগ্য তাদেরকে যত তাড়াতাড়ি চাকরিতে দেওয়া যায়। আমরা দুর্নীতি থেকে দূরে থেকে যোগ্যদের শনাক্ত করে চাকরি দেওয়ার পক্ষপাত। কিন্তু এই শনাক্তকরণ প্রক্রিয়া কিভাবে সম্ভব? তন্ময়দা, দেখুন, আমি দুটো কথা বলতে চাই। প্রথমে যে আমি যতটা জানি, আপনারা যদি থাকে বিষয়টা অবশ্য দেখাতে পারেন, এমন কোনো কোর্টের অর্ডার নেই যেখানে কোর্ট বলছে যে যোগ্যদের চাকরি দেওয়া যাবে না বা নতুন নিয়োগ হবে না, এরকম কোনো কোর্টের অর্ডার নেই। উল্টে কোর্টের অর্ডার আছে যে সেখানে কোর্ট এটাই বলেছে যে নতুন নিয়োগের ক্ষেত্রে কোনো স্টে অর্ডার নেই। এবার আর একটা প্রশ্ন যেটা আসছে যে মুখ্যমন্ত্রী দেখা করতে পারেন কিনা, সেখানেও জানবেন এরকম কোনো স্থগিতাদেশ নেই যে মুখ্যমন্ত্রী তাদের সাথে বসতে পারবেন না বা কথা বলতে পারবেন না। সেই জন্যই আপনারা জানেন অভিষেক ব্যানার্জি বোধহয় 2 বার ছোট ভাই বলতে পারবেন, তাদেরকে ডেকে বসেছিলেন, যদিও তিনি সরকারের কেউ নন, তবুও তিনি ডেকে বসেছিলেন। তো সেটা তার মানে কি হলো? তার মানে মুখ্যমন্ত্রী ইচ্ছা করলেই বসতে পারেন। তো তিনি বসে কি করবেন? তিনি তো চাকরি দিতে চান না, এবং তিনি জানেন চাকরি দিতে গেলে এদেরকে আমাকে পয়সা দিতে হবে, সেই ভাড়ারে পয়সা নেই, ওই পয়সাটা রাখতে হবে। ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারটা 1000 হয়েছে, 1500 করতে হবে, তাহলে আবার ভোট আসবে। আপনি বললেন ব্যাপক কেলেঙ্কারিতে বিজেপি সরকার এডুকেশন মিনিস্টারকে অ্যারেস্ট করে। বেশ, তাপসদা কিছু বলবেন? তাপসদা কিছু বলবেন? ইন্ডিজোটার হয়ে আচ্ছা, একটা মিনিট। তাপসদা একটু বাইরে আছে, সবাই একটু কোঅপারেট করুন। সুভাষিস একটু কোঅপারেট করুন, নাহলে আপনার জোট সঙ্গী তাপসদা বলতে পারবেন না। প্লিজ, আপনার বন্ধু, আপনার সুভাষিসদার বন্ধু তাপসিনা বাইরে আছেন, বলতে পারবেন না, বলুন তাপসদা। সবাই আমার বন্ধু, হ্যাঁ, মুখ্যমন্ত্রী চাইলে এই সমস্যার সমাধান করা যায়। প্রশ্নটা হচ্ছে যোগ্য অযোগ্য, এই যোগ্য অযোগ্যটা বাছাই করে দিলে কোর্ট তারপরের দিন নিয়োগের জন্য
সিদ্ধান্ত দিয়ে দিবেন, অর্ডার দিয়ে দিবেন, কিন্তু সেই যোগ্য অযোগ্যটা কেন বাছাই হচ্ছে না এটা তো পরিষ্কার। যারা ফাঁকা ওএমআর সিট দিয়ে পরীক্ষা দিল, যারা চাকরি পেল পরীক্ষা না দিয়ে, তো সেটা বাছাই করতে তো অসুবিধা হওয়ার কথা না। সমস্ত নথি তো আছে। বেশ বেশ বেশ, আমি বুঝতে পেরেছি। আমরা কিন্তু টেকনিক্যাল পার্টে যাচ্ছি না, আমরা ইতিবাচক বিষয়টা বিশ্বজিৎ বলবেন। লাস্ট একটা কথা, আমি অন্য টপিকে যাব। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতে পারেন, কুণাল ঘোষ যেতে পারেন, কিন্তু এর অনেক মামলাতে সরকার পার্টি আছে। সরকার পার্টি থাকলে মুখ্যমন্ত্রী যেতে পারেন যখন একটা মামলা চলে, যেতে পারেন না। কোনো অসুবিধা নেই, আমি বলছি কোনো অসুবিধা নেই, কারণ এখানে আইনের দিক থেকে যেতে পারেন না। বুঝতে পেরেছি, অর্ডারে লেখা নেই কোথা থেকে যেতে পারবেন না। এবং যদি শিক্ষামন্ত্রী তিনি তো মুখ্যমন্ত্রীর প্রতিনিধি। বেশ, যাই হোক এই বিষয়গুলো। হ্যাঁ, 16 আগস্ট 2015 সালে আবারও টেট পরীক্ষা হয়। সেই পরীক্ষা মাননীয় মুখ্যমন্ত্রী 3বার ঘোষণা করেছেন, তবু এখন নিয়োগ নেই। 1 দশক হয়ে গেল, 14,300 শূন্য পদে আবারও মেধা তালিকা প্রকাশ হয়েছে, কাউন্সিলিং হয়েছে, জয়নিং এর বিষয়টি আদালতে বিচারাধীন। সেই মামলা 18 জুলাই রিজার্ভ কোর্ট জাজমেন্ট হয়েছে, তার আজকে 15 দিন অতিক্রান্ত। বিষয়টা হচ্ছে রাজ্যে শিক্ষার যে দুরবস্থা আমাদেরকে ভাবতে হবে। প্রতিনিয়ত জনসংখ্যা বাড়ছে কিন্তু স্কুলে পড়ুয়ার সংখ্যা কমছে, স্কুল ছুট হচ্ছে। আজকে বনগাঁর একটি কলেজে 1622টি আসন সংখ্যা রয়েছে, ভর্তি হয়েছে 146 জন। তাহলে শিক্ষার মান কোথায় গেছে? আসানসোলে যে বিভিন্ন স্কুলে সরকারি শিক্ষার কথা বলছেন, আজকে ত্বরান্বিত করে লাভ নেই। আমি অন্য বিষয়টা জানবো ভাই। আজকে দেখুন, বাবা বলে যে স্কুলগুলো ছিল তো তা ছিল, আজকে রিটায়ারমেন্ট হচ্ছে প্রতিনিয়ত। স্কুলে পুরো সংখ্যা রেশম বাড়ছে, সেখানে শিক্ষকদের প্রয়োজন। তৃণমূল সরকার আমলে 15 ফেব্রুয়ারি 2019 সালে বিধানসভায় অর্থগত অনুমোদিত মানে নিউ সেট আপ 5ম থেকে 8ম শ্রেণীর জুনিয়র আপার স্কুলগুলি অনুমোদন হয়। সেই বিজ্ঞপ্তি প্রকাশ করে বিকাশ ভবন, তখনকার কমিশনার ছিলেন তিনি এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। সেই এটা হচ্ছে অফিসিয়ালি কাগজ। না আমরা সবাই দাবি করছি, আমি বলি এটা বলো, আমরা সবাই দাবি করছি মুখ্যমন্ত্রী যে 10 লাখ চাকরি কথা আমি জানি না আজকের অনুষ্ঠানের পরে প্লিজ এই চিৎকার করে লাভ নেই। তাহলে যে তৃণমূল আমলে 15 ফেব্রুয়ারি 2019 সালে যে 17টি 3 নিউ সেন্টার জুনিয়র স্কুল আপার হলো, 14 সাল থেকে তো আপামি নিয়োগ নেই। 14,300 জন শূন্যপদ ঘোষণা করা হয়েছে 2014 সালে, 1 দশক কিন্তু নিয়োগ নেই। 14 থেকে 24 মানে প্রায় 1 দশকে একদম মুখ্যমন্ত্রী বলেছেন 1 লক্ষ শুভ চিন্তার জাগরণ হওয়া দরকার, যেটা বিশ্বজিৎদাও বললেন একটা পন্থা। সবাই সহমত হয়েছেন যে সবাই মিলে একসাথে বসে যদি আইনি প্রক্রিয়া থেকে বেরিয়ে সঠিকটাকে সামনে আনা যায়, অর্থাৎ যেরকমভাবে আপনারা জানেন যে 16 সালের প্যানেলে কোর্ট বলছে এসএসসিকে যে কারা যোগ্য এবং অযোগ্য, এই যে সেগ্রিগেশন সেটা আপনারা করে দিন পরিষ্কারভাবে। তাহলে কি বলা হচ্ছে কোর্টের ভার্ডিক্টে? দেবাংশু বসাকের বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, তারা বলেছিলেন যে যোগ্যদের চাকরি থাকবে, আপনারা যদি বলে দিতে পারেন অযোগ্যদের চাকরি চলে যাবে। 16 সালের পুরো প্যানেল বাতিল করতে হবে না, 16 প্যানেল, কিন্তু সেটাও এসএসসি করতে পারেননি। আপাতভাবে এসএসসি কিছু তালিকায় নাম দিয়েছেন, কিন্তু সেটা সর্বত নয় বলে মনে করা হচ্ছে। এখানেও কিন্তু ইতিবাচক মানসিকতার অভাব রয়েছে, অর্থাৎ কোনোভাবে একটা জটিলতাকে জিয়ে রাখা এবং কারোর সুবিধা হয়। এই যে এটা যতদিন পর্যন্ত ত্বরান্বিত হবে না এই প্রক্রিয়া, কারণ না কারো অবশ্যই বেনিফিট আছে। নাহলে কেন এই যেটাকে আমরা একদম জলের মতো সহজ সরল তরল দেখছি, সেটা সমাধান হতে পারতো, কিন্তু হচ্ছে না, সেটাকে আমাদেরও খোলা চোখে দেখতে হবে। আর এবার আসি রাজ্যের শিল্পের ভবিষ্যৎ নিয়ে, কারণ আনন্দপুরে যে ছবি আমরা এখন আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো, সেটা দেখলে আপনারও ভয় লাগতে পারে যে সোশ্যাল মিডিয়াতে এর মধ্যেই ভাইরাল সিসিটিভি ফুটেজ, আনন্দপুরের যে ছবি উঠে এসছে সামনে, একবার ফুল টিভি স্ক্রিনে আমি দেখাই এবং তারপর আমি ইস্যুতে আসবো। দেখুন, এই ভিডিও আপনাকে বিচলিত করতে পারে। দেখুন অবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন লাঠি হাতে প্রায় মানে এটা আমরা ইনফরমেশন পাচ্ছি প্রায় 40 জনের দল, প্রত্যেকেই যুবক দেখা যাচ্ছে, কারোর গায়ে জামা রয়েছে, কারোর নেই, মুখ বাঁধা প্রত্যেকের। তারা কিন্তু যেভাবে তছনছ করে দিচ্ছে, দেখুন আনন্দপুরের এই পানশালা রাতের বেলায় এই ছবির যে ক্যাপচার্ড হয়েছে, এই ক্যাপচার হওয়া ছবি 29/7/2024, সিসিটিভির টাইম স্প্যানও দেখাচ্ছে ওপরে, হয়তো দেখতে পাচ্ছেন আপনারা, 29/7/2024। আজকে আমরা 1 তারিখে কথা বলছি, ঠিক আজ থেকে 2 দিন আগে রাত্রেবেলায় এই ছবি ক্যাপচার হয় 11:30 নাগাদ সিসিটিভি ফুটেজে। রাত 11:30টায় আনন্দপুর ইএম বাইপাস লাগোয়া দেখতে পাচ্ছেন কিভাবে দুষ্কৃতী দল হুড়মুড় করে ঢুকছেন পানশালাতে। এরপরে
বেধড়ক ভাঙচুর, প্রত্যেকের হাতে লাঠি সোটা রয়েছে, আপনারা দেখছেন সেই ছবি। দেখুন বেধড়ক ভাঙচুর চালানো হয় এবং তারপর কিন্তু এই দেখতে পাচ্ছেন হেলমেট ছুঁড়ে ছুঁড়ে মারা হচ্ছে কাঁচের দরজায়। এবার এই পানশালার যিনি মালিক তিনি কি বলছেন একবার আপনাদেরকে শোনাই এই মুহূর্তে, শুনুন। নিচে থেকে আমাকে কেউ গিয়ে বললো যে নিচে ভাঙচুর হচ্ছে। আমি নেমেছি, এই গেটটা মেন গেট বন্ধ ছিল, কিন্তু ওখানে কাঁচের জানলা আছে, ওখান থেকে দেখছি প্রায় 30-40 জন দুষ্কৃতী দল লাঠি সোটা নিয়ে যা গাড়ি পার্কিংয়ে আছে সবাই ভাঙচুর করছে। লোক যাচ্ছে তার গাড়ি ভেঙে দিয়েছে, তাকে মেরেছে। আমার 4 জন স্টাফ আসছিল, তাকে মেরেছে, একজনের মাথায় সিরিয়াস ইঞ্জুরি। তারপরে পুলিশ তদন্ত শুরু করেছে। তো ওনারা 2-3 ঘন্টা তো এখানেই সব যা আছে সব দেখেছে, সব দেখে ফেকে থানা গিয়ে ওনারা প্রচুর অ্যাকশনে। আমাকে আমি জানতাম ওই সঞ্জয়কে, সিন্ডিকেটের একজন কর্তা আছে, সেটা বুঝতে পারছি না কেন। ধরুন আজকে 12-13 বছর আমার এখানে হয়ে গেল ব্যবসা করতে, আজ পর্যন্ত এখানে আমার কোনোদিন কোনো সমস্যা হয়নি। লোকালের প্রত্যেকটা ফাংশনে প্রয়োজনে আমি থাকি, সমস্যা নেই। এরা বাইরে থেকে হাঁটাহাঁটি করেছে, আমিও বুঝতে পারছি না কেন। প্রায় সময় আসতো এখানে? না আসতো না। আচ্ছা, বিভিন্ন ফাংশনে উনি থাকেন, উনি বললেন, যেটা মনে হয় আমি শুনলাম। হ্যাঁ, মানে উনি থাকেন সেটা আপনারা বুঝে নিন। সমঝদার কে লিয়ে হিন্দি একটা কথা আছে, ইশারাই কাফি হতা হয়। উনি থাকেন বিভিন্ন অনুষ্ঠান, উনি থাকেন। সত্যিতে এতদিন প্রবলেম হয়নি। 6-7 বছর উনি 10-12 বছর ব্যবসা করছেন। 10-12 বছর মানে মোটামুটিভাবে তৃণমূল জমানার প্রথম থেকে উনি ব্যবসা করছেন। সেটা আবার সজল ঘোষ পরিষ্কার করে দিয়েছেন যে উভয় পক্ষই তৃণমূল। যাই হোক, সেটা আমি সেই জায়গায় আসছি না। উনি পার্টিগতভাবে বায়ার্স হতে পারেন। আমার প্রশ্ন হচ্ছে এখানে এতদিন প্রবলেম হয়নি, আজকে কেন হচ্ছে? আজকে কেন ভাঙচুর হচ্ছে? এই যে সঞ্জয় দাস বলে যাকে পুলিশ গ্রেপ্তার করেছে অলরেডি, অভিযোগ আছে সে সিন্ডিকেটের সদস্য, এবং যেটা এই রেস্তোরাঁর যে এই পানশালার যে মালিক তিনিও কিন্তু এন্ডোর্স করছেন যে সে এক সিন্ডিকেটের সদস্য। সিন্ডিকেট বিষয়টা কি, এটা নিয়ে তন্ময়বাবুর একসময় প্রচণ্ড চিৎকার করেছেন যে সিন্ডিকেট তোলাবাজ। এই বিষয়টাকে আরও পরিষ্কার করবার জন্য কয়েকদিন আগে দামি গাড়িতে 9 রাউন্ড গুলি চালানো হয়েছিল রথতলার কাছে। ভদ্রলোকের নাম ছিল অজয় মণ্ডল, গাড়ির ব্যবসা করে। আমার খুব মনে পড়ে যাচ্ছে যে ওনার বক্তব্য একটু শোনানো, তাতে হয়তো বা আমাদের দর্শক যারা রয়েছেন তাদের বুঝতে সুবিধা হবে যে কেন হঠাৎ করে রাত 11:30টার সময় আনন্দপুরের এই পানশালায় বেধড়ক ভাঙচুর করা হলো। অজয় মণ্ডল কি বলছেন, গাড়ি ব্যবসায়ী, তিনি কি বলছেন গুলি চালানোর পর যখন তাকে মিডিয়া ফেস করতে হয়, মিডিয়ার সামনে তিনি কি বলেছেন শুনুন। পয়সা দিতে হবে, তাহলে তোলা দিতে হবে। কত টাকা চেয়েছিল? 10 লাখ টাকা। কি কারণে দিতে হবে? এই কাজ করতে গেলে দিয়েছিল, পয়সা দিতে হবে, তাহলে তোলা দিতে হবে। কত টাকা চেয়েছিল? 10 লাখ টাকা। কি কারণে দিতে হবে? এই কাজ করতে গেলে পশ্চিমবঙ্গে কাজ করতে গেলে তোলা দিতে হবে। অ্যামাউন্ট ছিল 10 লাখ। একজনকে নয়, পরপর 4 জন ব্যবসায়ীকে ফোন করা হয়েছিল। সূত্র বলছে সুবোধ সিং বলে একজন, সে জেলে বসেই ফোন করেছিল, তোলা তুলছিল। আমার কথা, এই তোলাবাজির অভিযোগ তন্ময়দা দীর্ঘদিনের, এবং সেই কারণের জন্য শিল্প ব্যবসা পশ্চিমবঙ্গের আগামী ভবিষ্যৎ যদি আপনি বলেন গত 14 বছরে শিল্প, বড় শিল্প বা মাঝারি শিল্প, সেই অর্থে আমি বলতে পারবো না। আমি জানি না, হয়তো বা বিশ্বজিৎ দ্বারা বলতে পারবেন বা অনেকেই পারবেন হয়তো, কিন্তু সেই অর্থে কোনো বড় শিল্প, প্রচুর কর্মসংস্থান যেটা হওয়ার সেটা হয়নি। এবং ব্যবসায়ীদের মধ্যেও একটা আতঙ্ক, আপনি জানেন। আমার সেদিন কথা ছিল এক বিখ্যাত সোনা ব্র্যান্ডের একজন এক্সিকিউটিভের সঙ্গে, নট মালিক বাট এক্সিকিউটিভ। তিনি বলছেন যে এবার আমরা দোকানের সংখ্যা কমাবো, কারণ যে পরিমাণ চাপ আছে আমাদের উপরে। আমি বললাম, বলছে আপনি সবই জানেন, আর বলার কিছু নেই। আপনারা জানেন যে সম্প্রতি 1.5-2 বছরের মধ্যে 8টি সোনার দোকানে ডাকাতি হয়। 8টি সোনার দোকানে ডাকাতি হয় এবং নানান রকম তার পেছনে কারণ রয়েছে। আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না, কিন্তু তন্ময় আগামী দিনে শিল্পপতিরা আসবেন এই রাজ্যে। টাটা যাওয়ার পর এমনি একটা ব্ল্যাক প্যাচ তৈরি হয়েছে। তারপরে দেখুন, আগামী দিন তো আসবেনই না। আর এমনি গত যে আপনারা দেখছেন যে তৃণমূল ক্ষমতায় আছে হচ্ছে 2011 সাল থেকে, এর মধ্যে কটা ভারী শিল্প হয়েছে বলুন তো আমাদের এখানে। এবার আপনি বলবেন, আপনাকে তথ্য দিয়ে দিচ্ছি, গত 3 বছরে আমাদের দেশে যে বিদেশি বিনিয়োগ হয়েছে তার মধ্যে প্রথম 3টি রাজ্য হচ্ছে মহারাষ্ট্র, কর্ণাটক আর হচ্ছে গুজরাট। মহারাষ্ট্রে এসছে 30%, আর পশ্চিমবঙ্গে কি জানেন, 1% কম বিদেশি বিনিয়োগ। একদম তলায় পড়ে আছে পশ্চিমবঙ্গ। কেন হয় এটা? আপনি আজকে এইটা দেখাচ্ছেন, আপনি একটু ঘুরে যান। 2020 সালে IFB অ্যাগ্রো বলে একটা কোম্পানি ছিল দক্ষিণ 24 পরগনায়।
সেখানে 150 জন গুন্ডা ঢুকে তাদের হচ্ছে এমপ্লয়ীদের অ্যাটাক করেছিল এবং ফ্যাক্টরিটা ভেঙে দিয়েছিল। 2021-এ পূর্তি রিয়ালটি গ্রুপ তারা হচ্ছে অ্যালিগেশন এনেছিল কিডন্যাপিংয়ের, অপহরণের, এবং তাতে তারা বলেছিল যে নাকি তৃণমূলের এমএলএ অসীমা পাত্র লোকজন নাকি তার মধ্যে যুক্ত ছিল। তো এইটা হচ্ছে একের পর এক পশ্চিমবঙ্গে হয়ে যাচ্ছে, কোন ব্যবসায়ী আসবে? তো সেই জন্য আমাদের রাজ্যে শিল্প আসে না। এবার আপনি বলবেন যে শিল্প যদি না আসে তাহলে প্রতি বছর বছর ঘটা করে আমাদের পয়সা খরচ করে এই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নামক যেটা হয় সেটা কেন হয়? ওটা একটা স্ক্যাম, প্রতি বছর একটা স্ক্যাম হয়। ওর খরচ আমরা জানি না কত পয়সা খরচ হয়, আমরা জানি না, আমরা শুনি 2,75,000 কোটি টাকার মৌ স্বাক্ষর হয়েছে, কিন্তু কত টাকা আলটিমেটলি আসলো, বিনিয়োগ হলো, তার খবর আমরা জানি না, আমাদেরকে জানানো হয় না। এমনকি রাজ্যপাল জানতে চাইলো, জগদীপ ধনখড় জানতে চেয়েছিলেন এক সময়, তাকেও জানানো হয়নি। তো ওটা একটা স্ক্যাম বলতে পারে। আর আর আপনি যদি এইটা দেখেন তাহলে আপনার এই ধরনের চিত্রগুলো দেখলে কোনো শিল্পপতি আসবে না। এই তৃণমূল যতদিন ক্ষমতা থাকবে বাংলায় শিল্প কিছু আসবে না। এবং তথ্য দিয়ে আপনাকে আরেকটা বলে দিচ্ছি, এই ক্যাপিটাল ফরমেশন 2010-এ ছিল পুরো ভারতের নিরিখে আমাদের পশ্চিমবঙ্গে ছিল 6.7%, সেটা আজকে গিয়ে ঠেকেছে 2.9%। পশ্চিমবঙ্গ এর থেকে শেষ হয়ে গেছে। একদম। আমার তাপসদার কাছে যাওয়ার দরকার ছিল, তার কারণ সেই সিঙ্গুর আন্দোলনের কথা আজকে ভীষণভাবে মনে পড়ছে এই সময়। কিন্তু তাপসদা আছেন সঙ্গে? আচ্ছা, সুভাষিসদার কাছে, তাপসদার কাছে আসছি। সুভাষিসদা, পাঠশালা যখন তৈরি হলো তখন তো রাজ্য সরকার এমন অনুমতি দিয়েছিল, লাইসেন্সটা দিয়েছিল রাজ্য সরকার, রাজস্ব নেয় রাজ্য সরকার। তাহলে রাজ্য সরকারের কাজ কি? তাকে প্রোটেক্ট করা, মানে যেখান থেকে রাজ্য সরকারের ফাইন্যান্স আসে, মানে রাজস্ব ভরে, রাজকোষ ভরে। তাহলে সেই মানুষটা ব্যবসা করে, সরকারের সঙ্গে সহযোগিতা করছে, তার সাথে অসহযোগিতা করছে হলো সিন্ডিকেটের কিছু লোক। একবার মনে আছে, তখন বিধাননগরের মেয়র ছিল সব্যসাচী দত্ত, ও বলেছিল সিন্ডিকেট যদি ভাঙতে হয়, সিন্ডিকেট ভাঙার কথা হয়েছিল, তখন সব্যসাচী বলেছিল সিন্ডিকেট যদি পশ্চিমবাংলায় ভাঙতে হয় গভর্নমেন্ট পড়ে যাবে। তো ঘটনা হয়েছিল আজকে ছেলেদের হাতে কাজ নেই বলে। শুধু পশ্চিমবাংলার এটা চিত্র না, সারা দেশে বেকার বাড়ছে, সারা দেশের রেস্টলেসনেস বাড়ছে। কে কোথায় ইনভেস্ট করছে? আমাকে এই যে 3টে রাজ্যের কথা বললো, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, এইটা চিরকালই মানে ইনভেস্ট ফ্রেন্ডলি জায়গা। কিন্তু আমাদেরও তো সব জায়গাতে, কোথাও বিজেপি সরকার, কোথাও কংগ্রেস সরকার, সব জায়গায় কেউ না কেউ আছে। সেখানে ইনভেস্টের পরিমাণ কমছে কেন? এগুলো ভারত সরকারকে বোঝা উচিত। সব জায়গায় যে সমস্যা আছে তা না, কিন্তু এখানকার সমস্যাটা অ্যাকিউট। কারণ এখানে প্রথম দিন থেকে আসার পর যে যে সিন্ডিকেট তৈরি করা হয়েছে, আমি প্রভিডেন্ট ফান্ডের টাকা জমিয়ে বাড়ি করব, আমার কার কাছ থেকে আমি আমার বাড়ির জন্য ইট পাথর চুন সুরকি নেব, কোথার থেকে ইট নেব, সব আমি ঠিক করব। সেটা না করতে পেরে পাড়ার সিন্ডিকেট কমিটি এসে আমায় বলছে আমার কাছ থেকে নিতে হবে এই জিনিসগুলো। পরে মেটেরিয়ালও কম দিচ্ছে, দাম বেশি নিচ্ছে, মেটেরিয়াল কম দিচ্ছে, মাপে কম দিচ্ছে। তারপরে আমার নিতে হচ্ছে ওই জল করা প্রভিডেন্ট ফান্ডের টাকা আমি জমিয়ে রাখা, ওখান থেকে বাড়ি করছি। তাহলে পরে পশ্চিমবাংলার বুকে এইটা তো অবশ্যই মুখ্যমন্ত্রীকে ইন্টারফেয়ার করা উচিত, যে আমি আই উইল টেক এ স্ট্রিনজেন্ট ডিসিশন অর অ্যাকশন এগেইনস্ট দোজ হু আর ডুইং দিস। আমার কথা হলো দিনের পর দিন মুখ্যমন্ত্রী দেখছেন এই জিনিস হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পার্কিং লটে, পশ্চিমবাংলার বুকে এসপ্ল্যানেডে পার্কিং লটের যা দাম বেড়েছে, গভর্নমেন্ট বলেনি, কিছু সিন্ডিকেটের ছেলেরা এসে 20 টাকার জায়গায় 50 টাকা 60 টাকা ঘন্টায় নিচ্ছে। কিন্তু এটা ঠিক যে কয়েকদিন আগে যখন হকার উচ্ছেদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক করেছিলেন, তিনি বেআইনি পার্কিং লট সম্পর্কে অনেকগুলো কথা খরচ করেছিলেন, বলেছিলেন। তারপর কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা জানি না। আমি আসবো একটা বিরতি নিয়ে নিই। It is easy to preach anything, to implement, difficult to implement. না, আমি তোমায় বলছি, আমি হতে পারে হয়তো কার্যকারী ক্ষেত্রে সেটা প্রয়োগ হয়েছে কিনা আমি জানি না, ওই জন্য আমি বলে নিলাম, এই ডিসক্লেমার আগে বলেই দিয়েছি, আমি জানি না সেটা। কিন্তু বেআইনি পার্কিং লট নিয়ে মুখ্যমন্ত্রী সোচ্চার হয়েছিলেন, ঠিক যেমন ভাবে রাস্তার পাশের হকাররা সৌন্দর্যায়নকে নষ্ট করছে বলে মুখ্যমন্ত্রী বলেছিলেন ওই জায়গা থেকে, নবান্ন থেকে। পরপর দুটো বৈঠক হয়েছিল। বিরতি নিচ্ছি, বিরতির পর দ্রুত ফিরে এসে আবারও আলোচনায় থাকবো শিল্পায়ন এবং ভবিষ্যৎ নিয়ে। আরও বেশ কিছুক্ষণ আমাদের সঙ্গে হল্লা বলে থাকবেন, সঙ্গে থাকুন। হল্লা বোল, co-sponsored by ফ্লেক্সি স্ট্রং মানে
চিরদিন স্ট্রং। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। কেশ কিং, ইন্ডিয়া's #1 হেয়ার ফল এক্সপার্ট। বাচ্চারা লাঞ্চ টাইম, হাত ধুয়ে নাও। অভ্যেসটা তো ভালোই, কিন্তু সাবান শেয়ারিং থেকে হতে পারে জার্মস শেয়ারিংও। এই জন্য ডেটল হ্যান্ড ওয়াশ এর প্রতিটি স্পর্শহীন ড্রপ দেয় সাধারণ সাবানের তুলনায় 10 গুণ উন্নত জার্ম প্রোটেকশন। বেছে নিন সুরক্ষার সঠিক পদক্ষেপ ডেটল হ্যান্ড ওয়াশিং এর এক্সপার্ট, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা অনুমোদিত। কি মিস্টার কুমার, সুগার কন্ট্রোলে আছে তো? হ্যাঁ ডক্টর। ক্লান্তি, বারবার খিদে পায়? এখন আর পায় না। আর ওজন? ওটাও নর্মাল ডক্টর। গুড গুড, কিপ ইট আপ। আমার মতো আপনিও ভরসা রাখুন শুধু ক্লিনিক্যালি প্রমাণিত এনশিওর ডায়াবেটিস কেয়ারের উপর। কেবলের ট্রিপল কেয়ার সিস্টেমেই আছে হাই ফাইবার, উচ্চমানের প্রোটিন আর 36টি নিউট্রিয়েন্ট, যা ব্লাড সুগার সামনে রাখতে সাহায্য করে 4 সপ্তাহে। ডক্টর, ফিজ? ডাইনোসর রাইড। এনশিওর ডায়াবেটিস কেয়ার। আইস প্যাক নিয়ে এসো। শুধু আইস নয়, মুভ কুল থেরাপি। মানে? মুভ কুল এই ধরনের আঘাতে প্রয়োজন রেভলিউশনারি মুভ কুল থেরাপি, যা দেয় বরফের মতো কুলিং আর কাজ শুরু করে 15 সেকেন্ডে। আঘাত থেকে আইসি রিলিফ। মুভ কুল। পাঞ্জাব স্টেট ডিয়ার 200 মান্থলি লটারি, প্রথম পুরস্কার 1,50,00,000 গ্যারান্টেড। টিকিটের মূল্য 200 টাকা। প্রথম পুরস্কার বিক্রি হওয়া টিকিট থেকেই। আজ 1 আগস্ট, দুর্গাপুজোর আর মাত্র 69 দিন বাকি। কবি মানুষের জন্য একদিন মুক্ত বায়ু চেয়েছিলেন, কিন্তু মুক্ত বায়ু এখন কোথায়? বায়ু আজ দূষণের আবরণে কারাগারে বন্দী। বিশ্বজুড়ে বায়ু আজ বিষাক্ত দূষণের শিকার। কেশ কিং আয়ুর্বেদিক তেলের সাহায্যে আমার হেয়ার ফল তো বন্ধ হয়েছে, নতুন চুলও গজাতে শুরু করেছে। 21টি জড়িবুটি সমৃদ্ধ কেশ কিং আয়ুর্বেদিক তেল। SUTEC, a learning environment where mentorship, guidance, and world-class infrastructure create the leader and champions of tomorrow. With high-tech labs, a sports complex, and a centrally located campus, SUTEC prepares you for life. আমার কালেকশন অলওয়েজ ট্রেন্ডিং। অক্ষয়, আপনার নতুন কালেকশন ওয়াও, কিন্তু টয়লেটে নো হারপিক। ভালো ডিটারজেন্ট আছে তো? বেস্ট এভার নেই না? অনেকক্ষণ ঘষেছিলাম। মাত্র 5 মিনিটের কাজ ছিল, 10 গুণ ভালো সাফাই, 5 মিনিটে চমক, আর বেশ কয়েক ঘন্টা পর্যন্ত সুগন্ধিত থাকে। কি চমক! এখন হারপিক আমার চয়েস। এখনো এটা ট্রাই করেননি? করেছেন কি? লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। বিরাট, তুমি রেকর্ড ভাঙো না, আমার তাজমহল কেন ভাঙছো? কিন্তু আমি তো আমার তাজমহল অটুট বানিয়েছি না। হ্যাঁ, আমাদের বাড়ি যে টিএমটি বার দিয়ে তৈরি দেশের অনেক প্রজেক্ট, ফ্লাইওভার, ড্যাম, মেট্রো, ব্রিজ, সেই একই শান স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার দিয়ে অটুট বানান আপনার বাড়ি। হল্লা বোল, co-sponsored by ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। কেশ কিং, ইন্ডিয়া's #1 হেয়ার ফল এক্সপার্ট। আমরা ফিরে আসলাম আবারও। বাংলায় একাধিক সম্ভাবনা রয়েছে এবং স্বাধীনতা উত্তর সময়ে বাংলা, গোপালকৃষ্ণ গোখলের সেই কথা মনে আছে যে বাংলা আগে ভাবে তো ভারতবর্ষ পরবর্তী সময়ে সেটা ভাবে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। তো এখন ব্যাপার হচ্ছে তৎসত্ত্বেও বাংলায় শিল্প হচ্ছে না কেন? আবারও বলছি, এই অংশে এসেও রাজনীতির কচকচানি থেকে আমি বাইরে বেরোতে চাই। খুব স্বাভাবিক, যারা আগামী দিনের যুবক সমাজ রয়েছেন, যারা সুশান্তদের মতো চাকরির জন্য লড়াই করছেন বা চাকরি পাবেন ভাবছেন, তাদের তো একটা চাকুরিজীবী তাদেরকে বলা হয়, কিন্তু বাদ বাকিরা শ্রমিক শ্রেণী বা মজুরি বা কারখানায় অন্যান্য স্কিল ডেভেলপমেন্টের কাজ তারা করতেই পারেন। কিন্তু সেই ক্ষেত্রেও বাংলার মানে অদূর ভবিষ্যতে সেই অর্থে কোনো সম্ভাবনা নেই। কেন এটা ক্রমাগত নেগেটিভ আলোচনা আমরা কেন করব? কেন করতে হবে? সব থেকে বড় কথা যে সিঙ্গুর যখন চলে গেল, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে শিল্প আর কৃষি আমার কাছে দুই বোনের মতো, দুটো ফুল, এক বৃন্তে দুটি কুসুম। কিন্তু ব্যাপার হচ্ছে তারপরেও জানি না আমি কৃষিতে কতটা কি হয়েছে, কিন্তু সেই অর্থে শিল্প আসছে না। আমি তাপসদার কাছে যাব। তাপসদার যে প্রক্রিয়াটা বাম আমলের শেষ দিকটায় শুরু হলো, কিছু প্রবলেমের জন্য সেটা বন্ধ হয়ে গেল, কিন্তু বেশ, তাপসদা আমাদের সঙ্গে নেই এখন এই মুহূর্তে, তাহলে আমাকে সরাসরিভাবে বিশ্বজিৎদার কাছে আসতে হবে। বিশ্বজিৎদাকে একদম মানে আমরা এই আলোচনা করি যে যাতে শিল্পের দিক থেকে অন্তত রাজ্যকে একটা প্রোডাক্টিভ স্পেস দেওয়া যায়। প্রথম কথা, তুমি যে ছবি দেখালে সেই ছবি অনভিপ্রেত। কখনোই কোনো রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই ছবিটাকে এন্ডোর্স করে না। এবং কেন শিল্প আসছে না, শুধুমাত্র যদি সিন্ডিকেটের এই ছবিটা দিয়ে ব্যাখ্যা করা হয়, তাহলে সব অর্থনীতির দিক থেকে বা ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে ভুল বলা হবে। শিল্প আসার ক্ষেত্রে মূল যে জায়গাটা থাকে পরিকাঠামো,
তার রাস্তা, জল, জমি, অন্যান্য ক্ষেত্রে এবং তারপরে তার বাজার অর্থনীতি, এই দুটোর ক্ষেত্রে আমরা বারবার আলোচনা করছিলাম পশ্চিমবঙ্গের পজিশন কি। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে 2024 সালের মার্চ পর্যন্ত এফডিআই ফ্লোজ হচ্ছে 1.6 বিলিয়ন এবং সেক্ষেত্রে পার ক্যাপিটা এনএসডিপি 1,41,373 এবং সেখানে দাঁড়িয়ে জিএসডিপি তুমি যদি বলো কারেন্ট প্রাইস 221.39 বিলিয়ন। এই দাঁড়িয়ে এই মধ্যে 4th লার্জেস্ট স্টেট ইকোনমি ইন দ্য কান্ট্রি পশ্চিমবঙ্গ। শুধুমাত্র শিল্প হচ্ছে না কেন, সেটাকে সিন্ডিকেট রাজ দিয়ে না, আমাদের শিল্প হওয়ার জন্যে এই যে তন্ময়দা বলছিলেন যে বেঙ্গল সামিট ক্রাইম, না বেঙ্গল সামিট ক্রাইম নয়, স্ক্যাম বলেছে, কিন্তু স্ক্যাম নয়। কেন স্ক্যাম নয় আমি বলি কেন নয়, তার কারণ আমরা জানি যে গতবারও আদানি এখানে তাজপুরে যে পোর্টের ক্ষেত্রে বিনিয়োগ করেছে সেই বিনিয়োগটা উল্লেখযোগ্য। আমি বলি যে এর আগে সেক্টর 5-এ এবং নিউ টাউনে তাজপুরে আদানি বলেছেন হচ্ছে না, আপনি জানেন না এটা? জানি, আমি বলছি কেন, আপনি যে কথা বলছেন তারও ব্যাখ্যা দিচ্ছি। এবং সবচেয়ে বড় কথা, নিউ টাউন সেক্টর 5-এ যে পরিমাণ বিনিয়োগ হচ্ছে শিল্পের ক্ষেত্রে, আইটির ক্ষেত্রে, আইটি ইন্ডাস্ট্রিটা নতুনভাবে প্রাণ পেয়েছে, সেটার কথা আমরা একবারও বলছি না। হ্যাঁ, বৃহৎ শিল্প ভারতবর্ষে যেটা সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রশান্তচন্দ্র মহলানবিশের মডেলের মতো আমাদের এই রাজ্যে হয়নি। কেন হয়নি এটা আমাদের দুর্ভাগ্যের। এটা রাজনীতি নিরপেক্ষভাবে যদি শিল্প না করা যায় তাহলে পরের প্রজন্মকে শুধুমাত্র সরকারি চাকরির উপরে ডিপেন্ড করতে হবে। বৃহৎ শিল্প যদি না হয়, ভুল বোঝাবেন না, আপনারা নন্দী সিংগুড়ে জমি ফেরত পেলেন, তো সেখানে একজন আনতে পারলেন না কেন? না, সিঙ্গুরের জমির সঙ্গে বৃহৎ শিল্প বা হেভি ইন্ডাস্ট্রির কথা হচ্ছে, আপনি ভুলিয়ে দিচ্ছেন তন্ময়দা। হেভি ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য আমি জানি না কে বলেছে যে পশ্চিমবঙ্গের এখানে, এগুলো তো অ্যাজাম্পশন, এটা অ্যাজাম্পশনের কথা বলছেন, রাজনীতির কথা বলছেন। আর্থিক উন্নয়নের জন্য আর্থিক বিনিয়োগের কথা বলুন, যে এই রাজ্যে যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনায় বিনিয়োগ কি করে সম্ভব, সবাই মিলে চিৎকার করলে চলবে না। আমরা একটু কনস্ট্রাকটিভ আলোচনা করতে চাই কেন রাজ্যে শিল্প আসছে না। তার প্রথম একটা কারণ হিসেবে আমাকে এক বন্ধু বলেছিলেন যে এই রাজ্যের ক্ষেত্রে যখন মুখ্যমন্ত্রী সরাসরি অফিসিয়ালি ঘোষণা করে দিচ্ছেন যে আমরা জোর করে কারোর জমি নেব না, অর্থাৎ জমি নীতি সার্বিকভাবে, তাহলে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী যেভাবে ল্যান্ড ব্যাংক বলছেন তাতে শিল্প তৈরি হয় না। এটা বিশ্বজিৎ দ্বারা খুব ভালোভাবে জানে। এখানে ছোট্ট একটু 1 কাঠা জমি, ওখানে 5 কাঠা জমি, ওখানে 2 একর জমি, এখানে 5 একর জমি, এইভাবে তো শিল্প তৈরি হতে পারে না। হ্যাঁ, এক রপ্তে জমি দরকার, একসঙ্গে জমি দরকার। সে অর্থে মুখ্যমন্ত্রীর ঘোষিত নীতি হচ্ছে আমরা কারো থেকে জমি নেব না। সেখানে আদতে শিল্প করতে গেলে তাহলে কি বায়বীয় শিল্প হবে, মানে আকাশে বায়ুতে থাকবে সেই শিল্প? এই একটা প্রশ্ন আসছে। দ্বিতীয়ত, এটা তো সবাই অ্যাডমিট করবেন যে একটা ছোট্ট বাড়ি তৈরি করতে গেলে যেখানে সিন্ডিকেটের দাদারা এসে সামনে দাঁড়িয়ে যাচ্ছে, একটা ছোট্ট দোকান চালাতে গেলে যখন তাকে টাকা চাওয়া হচ্ছে, একটা ছোট্ট ব্যবসা এস্টাবলিশ করতে গেলে পার স্কোয়ার ফিট জায়গা নেওয়া হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, পার স্কোয়ার ফিট। যে হকার জুতো সেলাই করবে রাস্তায় বসে, যে চর্মকারের কাজ করেন, তাকে বলা হচ্ছে ওই মানে 2x2 স্কোয়ার ফিট জায়গায় বসতে গেলে তাকে দিনে 10 টাকা করে তোলা মানে দিতে হবে। সেই রাজ্যে একটা বড় শিল্প আসবে কি করে, এটা বিশ্বজিৎদের আমি জানি না। অপটিমিস্টিক হয়ে সুশান্ত, আমি জাস্ট সুশান্তকে দিয়ে শেষ করবো। প্লিজ আরে আপনি কত বলতে পারবেন না, প্লিজ সময় নিয়ে। কাউন্সিলর সে তোলাবাজি করতে টাকা চেয়েছিল, হাসিনাকে পরের দেশের প্রধানমন্ত্রীকে মমতাকে ফোন করতে হয়েছে। একদম শিল্প মানে অর্থনীতি উন্নত করা। এবার যদি আজকে রাজ্যে সর্বশেষ পরীক্ষা 2016 সালে, তারপর 8 বছরের কোনো পরীক্ষা নেই। আজকে দেখুন বিনোদনকে যতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, শিক্ষাকে দেওয়া হচ্ছে না, শিল্প তেমনই হাল রয়েছে। এবার যদি শিক্ষিত যুব সমাজ চাকরি যদি না পেয়ে থাকে তাহলে অর্থনীতি কী করে উন্নত হবে? আজকে আপার প্রাইমারি 5ম থেকে 8ম শ্রেণী এলিমেন্টারি এডুকেশন, এই যা বেতন 40,000 যে অর্থ, তার সিংহভাগ কিন্তু কেন্দ্র সরকারের দেওয়ার কথা বা প্রাপ্য। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বা বাংলার এমপিরা পার্লামেন্টে গিয়ে বাংলা বঞ্চনার কথা বলছেন, কিন্তু চাকরি এলিমেন্টারি 5ম থেকে 8ম শ্রেণী দীর্ঘ 10 বছর যে হয়নি, সেই অর্থের সিংহভাগ কিন্তু কেন্দ্র সরকার থেকে আসে। সেখানেও তো একটা বঞ্চনা হচ্ছে, সেখানেও একটা বঞ্চনা হচ্ছে। শিক্ষক শিক্ষিকা পাচ্ছে না। আজকে আমি বলি, একটা অঙ্ক বলি, আজকে 14,338 শূন্যপদ রয়েছে,
প্রত্যেকের মাইনে 40,000 টাকা, তাহলে অর্থাৎ প্রতি মাসে 58,76,00,000, তাহলে দৈনিক গড় 2 কোটি। এই টাকাটা 2 যাচ্ছে কোটি টাকা যে অর্থ যোগ্য প্রার্থীরা যে নিয়োগ হলো না সেজন্য পাচ্ছে না, সেই অর্থের কিন্তু 2 কোটির মধ্যে 60% কেন্দ্র দেয়। ক্লাবকে দেবে না, আমি বুঝতে পেরেছি। প্রান্তিক মানুষের কাছে প্রান্তিক প্লিজ আজকে শেষ করবো এখানে। প্রান্তিক মানুষের কাছে পৌঁছতে গিয়ে সরকারকে প্রচুর সামাজিক প্রান্তিক প্রকল্প করতে হচ্ছে। হয়তোবা আমি জানি না পয়সা কোথায় যাচ্ছে, তবে একটা জিনিস ভীষণভাবে ইউনিভার্সাল ট্রুথ, আমাদের রাজ্যের বাজেট এবং কেন্দ্র বাজেটে, এটা তন্ময়দের কাছে আমার আগামী দিনে প্রশ্ন থাকলো, শিক্ষার জন্য বরাদ্দ অংশের পার্সেন্টেজটা কত, সেটা যদি একটু ক্লিয়ার করা যায় তাহলে আমাদের শিক্ষা নিয়ে কেন্দ্র এবং রাজ্যের ভাবনাকে পরিষ্কার করা যায়। বাদবাকিগুলো নিয়ে আমি আলোচনা করব না, কিন্তু শিক্ষার জন্য কার কত ইতিবাচক মানসিকতা আছে আমি সবাইকে বলছি একটু সার্চ করুন। বাজেটে শিক্ষার জন্য বরাদ্দকৃত অর্থ মোট বাজেটে যে টাকা তার কত পার্সেন্ট, আপনারা ক্যালকুলেটরে হিসাব করতে পারবেন। ইনফরমেশন অবশ্যই সোশ্যাল সাইটে আছে, নিতে পারবেন। আজকে এখানেই শেষ করছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরবর্তী খবরের জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজে। নমস্কার। Halla Bowl, co-sponsored by ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। লাল বাবা রাইস, স্বাদ ও